রাসেল জেলের গেট থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে আবার নিচের দিকে তাকিয়ে ধীরে ধীরে হাঁটতে শুরু করে। ওইদিকে একটু পরে রাসেলের পরিবারের সবাই জেলের গেটে এসে নেমে সোজা ভিতরে যায়। সব পুলিশ সালাম দিচ্ছে আর পিছনে পিছনে আসছে। জেলার সাহেব, আমার ছেলে কোথায়? জেলা সাহেব একটা কাগজে কি যেন লিখেছিল। কথা শুনে সামনের দিকে দেখতে পায় জজ ম্যাডাম। তখন একটু রাগ নিয়ে বলে, কে আপনার ছেলে? কয়েদি নাম্বার 420 রাসেল আমার ছেলে। বলেন কোথায় আছে? হ্যাঁ, তাড়াতাড়ি বলেন। রাসেল কত নম্বর জেলে আছে? সেখানে নেই। আর কেন খুঁজতে এসেছেন? দেখতে এসেছেন নাকি ও বেঁচে আছে নাকি মরে গেছে? দেখেন, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। সত্যটা জানতেও পারিনি আর জানার চেষ্টাও করিনি। প্লিজ বলেন কোথায় আছে। একটা মেয়ে এমনটা কি করে করতে পারে? আর আপনি একজন বিচারক হয়েও এমন একটা কাজ কি করে করলেন ভাবতেই পারি না। আমরা ভুল বুঝতে পেরেছি, দয়া করে বলেন না প্লিজ, কোথায় আছে আমার ছেলে? স্যার বলেন না আমার স্বামী কোথায় আছে। স্বামী কথা শুনে আদনান সাহেবের রাগ উঠে যায়। ও, তুমি তাহলে সেই মেয়ে যার জন্য আজ রাসেল নিরপরাধ হয়েও শাস্তি ভোগ করেছে? কি করে পারলে এমনটা করতে? তার তো কোনো দোষ ছিল না। আর স্বামী বলছো কোন অধিকারে? তুমি তো মেয়ে জাতের কলঙ্ক। স্যার আমি অনেক অনুতপ্ত, আমি অনেক বড় ভুল করেছি যার কোনো ক্ষমা নেই। প্লিজ বলেন না কোথায়। দেখুন, সত্যি এখানে রাসেল নেই। এখানে নেই মানে? ও তো এই জেলেই থাকার কথা 2 বছরের জন্য। ছিল, কিন্তু সরকার ওর আচরণে মুগ্ধ হয়ে 1 বছর আগে ওর শাস্তি মাফ করে দিয়েছে। একটু আগে চলে গেছে। কি? কোথায় গেছে আমার ছেলে তাহলে? কোথায় গেছে সেটা তো জানি না, তবে কি জেলার সাহেব অনেকটা আতঙ্কিত হয়ে? মনে হয় বাসায় যাবে। আপনারা তাড়াতাড়ি চলে যান। তারপর সবাই তাড়াতাড়ি জেল থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এদিকে রাসেল বাড়ির সামনে এসে নামে। আজকে তাকে দেখে কেউ চিনতে পারবে না। দাড়িগুলো বড় হয়ে গেছে, চুলগুলো অনেক বড়। এক কথায় পাগল মনে হচ্ছে। ধীরে ধীরে গেটের দিকে যায়। যখনই গেট দিয়ে ঢুকতে যাবে তখনই গেটের দারোয়ান শফি আটকে দেয়। তার হাতে থাকা লাঠি দিয়ে বলে, এই কে আপনি? আর এইভাবে এই বাসায় ঢুকছেন কেন? চাচা, আমি রাসেল, তোমার ছোট সাহেব। রাসেলের কণ্ঠ শুনে চিন্তার দেরি হলো না। কি বাবা তুমি? অনেকদিন পর তোমাকে দেখতে পেলাম। কেমন আছো? কেমন থাকতে পারে সেটা তো তুমি জানোই। আচ্ছা, বাবা মা কি আমার কথা বলে? আর তারা সবাই কি বাড়িতে আছে? না, তারা সবাই তাড়াহুড়া করে কোথায় যেন চলে গেছে। আমাকে কিছুই বলে। আর কি বলবো বাবা, তোমার কথা এই বাসার কেউই বলে না। মাঝে মাঝে শিখা মামুনি তোমার কথা বললেই তোমার মা বাবা সেখান থেকে চলে যায়। কথাটা শুনে রাসেলের অনেকটাই কষ্ট হয়। এতগুলি দিন পরেও তারা আমার কথা ভাবলো না, আমাকে দোষী মনেই করেই গেল। মনে মনে, আচ্ছা চাচা, ওই বাড়িতে কেন আছে? তা তো জানি না, তবে শিখা ম্যাডাম খুব ভালো। আপনার মা বাবাকে খুব ভালোবাসে, আর এই বাড়ির সকলকেই। ও, আমাকে তাদের কাছে দোষী বানিয়ে নিজে ভালো সাজছি। আমি কখনোই ক্ষমা করব না মিস শেখা চৌধুরী। আমাকে যে কষ্ট দিয়েছিস তার থেকে 1000 গুণ কষ্ট তোকে ফেরত দিব। রেডি থাক, মনে মনে বললাম। তখন রাসেল কিছু বলছে না। শফি বলে ওঠে, কি কথা বলছো না কেন? বলেন। আচ্ছা, আমাকে তাহলে এই বাড়ির কেউ দেখতে পারে না, তাই না? সেটা সঠিক জানি না। তুমি রুমে গিয়ে ফ্রেশ হও। না চাচা, আমি একটা ধর্ষক, আমার জায়গা এই বাড়িতে নেই। ভালো থেকো। আর চাচা, এই খামটা আম্মুকে দিও। কোথায় যাও বাবা? জানি না চাচা, আল্লাহর এই পৃথিবীতে কোথাও না কোথাও আমার জায়গা ঠিকই হবে। বলে রাসেল চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে যায়। তার আর থাকার ইচ্ছে হয় না। আল্লাহ সব কষ্টটুকু কি আমার জন্য লিখে রাখছো? কোন দোষ না করো আজ আমি সবার কাছে দোষী। মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীর সকল মায়া ছেড়ে আল্লাহ তোমার কাছে চলে আসি। এইসব কথা ভাবছে আর ধীরে ধীরে হেঁটে চলছে স্টেশনের দিকে। থাকবে না আর এই শহরে। এদিকে রাসেলের পরিবারের সবাই বাড়িতে আসে। সবার মুখটা মলিন। সবাই বাসায় রাসেলকে দেখতে পেল না। আব্বু, তার মানে ভাইয়াকে আমি কোনোদিন পাবো না? মামুনি, অবশ্যই তোমার ভাই আমার কাছে ফিরে আসবে, দেখো। তখনই পিছন থেকে শফি হাঁপাতে হাঁপাতে বলে, স্যার, ছোট সাহেব এসেছিল একটু আগে। কি? রাসেল কোথায়? হ্যাঁ বলো, রাসেল কোথায়? এসেছিল, কথা বলে আবার কোথায় যেন চলে গেল। আপনাদের কথা জিজ্ঞেস করলো। কি
কি বলছে? কিছু বলেনি, শুধু বলেছিল আপনারা বাসায় আছেন নাকি, কিন্তু আপনারা তো নেই। আর ম্যাডাম আপনার জন্য এই খামটা দিয়ে গেছেন। তারপর রাসেলের আম্মু তাড়াতাড়ি করে খামটা হাতে নিয়ে কাঁপা কাঁপা হাতে খুলে পড়তে নিয়ে চেয়ারে বসে পড়ে। তখন রাসেলের আব্বু ধরে ফেলে। এই তোমার কি হলো? জুই পানি দাও। দিচ্ছি আব্বু। জুই গ্লাসের পানি নিয়ে ওর আম্মুকে খাইয়ে দিচ্ছে। চিঠিটা হাতে নিয়ে পড়ে কান্না করে ওর বাবার হাতে দেয়। কি আছে দেখি। তারপর চিঠিটা পড়তে শুরু করে। চলেন আমরা একটু শুনে আসি। প্রথমেই সালাম দিও আব্বু আম্মু। সরি আব্বু, সরি আম্মু, ডাকার অধিকারটুকু এখন আর নেই, তবুও ডেকে ফেলেছি। আমার কলিজার বোনটা আমাকে খুব বকা দিচ্ছে, তাই না? আমিও খুব মিস করি। তোমাদের দেখতে খুব ইচ্ছে করেছিল, কিন্তু আফসোস আমার ভাগ্যে আল্লাহ সেটা রাখেনি। জানো আম্মু, যেদিন তুমি বলেছিলে আমি তোমাদের সন্তান না, সেদিন আমি বেঁচে থেকেও মরে গেছি। খুব কষ্ট হয়। আমার আজ কোনো অপরাধ না করে অপরাধী। আমার কোনো অভিযোগ নেই কারো প্রতি। যাই হোক, বেশি কিছু বলে তোমাদের সময় নষ্ট করতে চাই না। আমার বোনটাকে দেখে রেখো। আর যদি কখনো জানতে পারো রাসেল নামে দর্শকটার মৃত্যু হয়েছে, সেই দিন এই অভাগার কবরে 3 মুঠ মাটি দিও। বলিও আব্বুকে। ভালো থেকো তোমরা, আর পারলে ক্ষমা করে দিও। এটি একজন দর্শক। চিঠিটা পড়ে রাসেলের আব্বু চোখ থেকে পানি পড়তে থাকে। আজকে যেন এই বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। কারো মুখে হাসি নেই, শুধু কান্না। এইভাবে ভেঙে পড়লে চলবে না। নিজেদের শক্ত করেন, সবকিছু ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে বলো? রাসেল কোথায় আছে, কেমন আছে, কি করছে কে জানে। এদিকে রাসেল বাস স্টেশনে এসে একটা চট্টগ্রামের টিকিট কাটে বাসে উঠে পড়ে। একটা চাদর মুড়ি দিয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে একটা পাগল। 2 চোখে পানি। নির্দিষ্ট সময়ে বাস তার গন্তব্যের দিকে চলতে শুরু করে। পিছে পড়ে যাচ্ছে এই শহরের সবকিছু, থেকে যাচ্ছে শুধু মায়াগুলো। বাস চলতে চলতে কুমিল্লা 14 গ্রাম এসে থামে কিছু সময়ের জন্য। তারপর যে যার মতো নেমে গেল। বাসে শুধু আনমনা হয়ে বসে আছে রাসেল। তার কোনো ভাবনাই নেই, শুধু অজর চোখের পানি পড়ছে। চাদর মুড়িয়ে আছে, তাই কেউ বুঝতেই পারছে না। দেখতে দেখতে আধা ঘন্টা শেষ হলে বাস আবার তার নির্দিষ্ট গতিতে চলতে শুরু করে। রাসেল ঘুমিয়ে পড়েছে শেষ রাতের আগ মুহূর্তে। সকালে বাস এসে থামে চট্টগ্রামের একটা স্টেশনে। সবাই নেমে যায়, কিন্তু রাসেল ঘুমিয়ে আছে। তখন ডাক শুনে রাসেলের ঘুম ভেঙে যায়। মামা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ডেকে দেওয়ার জন্য। এটা আমার নিত্যদিনের দায়িত্ব। আচ্ছা মামা, তাহলে ভালো থাকেন, আসি। বলে রাসেল গাড়ি থেকে নেমে পড়ে। কোথায় যাবে, কি করবে কিছুই যায় না সে। আনমনা হেঁটে চলেছে অজানা গন্তব্যের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা পথ অতিক্রম করে ফেলেছে। অতিরিক্ত হাঁটার কারণে রাসেল খুবই ক্লান্ত হয়ে পড়ে। তাই সে আনমনা হয়ে ভাবতে থাকে কি করবে। তখন একটা গাছের নিচে সামনে বসার সিট দেখতে পায়। অনেক তো হাঁটলাম, এখন একটু জিরিয়ে নেই, না হলে আর চলতে পারবো না। সেখানে তো একটা দোকানও দেখা যাচ্ছে, কিছু কিনে খেয়ে পেটটাকে শান্তি করা যাবে। এসব ভাবতে ভাবতে রাসেল সেখানে গিয়ে বসে। আর দোকানের ভিতরে একটা মধ্যবয়সের লোককে দেখতে পায়। চাচা, আমাকে একটা চা দিন, আর তাকে 2টা কলা আর একটা পাউরুটি দেন। ঠিক আছে বাবা, এই নাও তোমার কলা আর পাউরুটি। রাসেলের চাচার হাত থেকে নিয়ে খেতে থাকে। একটু পরে চাও দেয়। আরাম করে তৃপ্তি সহকারে খায়। চাচা, এই নিন আপনার টাকা। আর চাচা, এখানে রাতে থাকার মতো কি কোনো কিছু পাওয়া যাবে? না বাবা, সেইটা এখানে পাবে না, তুমি বরং সামনে খোঁজ করতে পারো। ধন্যবাদ চাচা। আচ্ছা আসি তাহলে, ভালো থাকবেন। বলে রাসেল ধীরে ধীরে আবার অজানা গন্তব্যের দিকে হাঁটতে শুরু করে। কোথায় যাবে এখনো বুঝে উঠতে পারছে না। এই শহরে পরিচিত কেউ নেই যে সেখানে যাবে। আর থাকলেই বা কি হতো, তারাও তো তার বাবা মার মতোই বিশ্বাস করত। তার কোনো কাগজপত্রও নেই যে সেটা দিয়ে কোনো চাকরির ব্যবস্থা করবে। তাই সে সিদ্ধান্ত নেয় কোনো দিনমজুরির কাজ করবে। যদিও করতে কষ্ট হবে, তবুও সে পেটের ভাত জোগাড় করতে কাজ করবে বলে ঠিক করে। চলতে চলতে একটা ইটের ভাটা দেখতে পায়। সেখানে যায় একটা কাজ পাবার আশায়। কিন্তু কথায় আছে না, অভাগা যেদিকে তাকায় সেদিকেই সব ফুরিয়ে যায়। সেটাই হলো। চলেন একটু শুনে আসি। রাসেল ভাড়াতে কাজ করেছে এমন একটা লোককে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, এখানে কি আমাকে একটা কাজ দেওয়া যাবে? লোকটি তখন রাসেলের কথা শুনে রাসেলের মুখের দিকে তাকিয়ে বলে, ভাই তুমি কাজ করবে? তোমাকে দেখে মনে হচ্ছে না তো তুমি কাজ করবে। আমি কাজ করব ভাই। আমাকে বলে তো কোনো কাজ হবে না, তুমি বরং ম্যানেজারের কাছে যাও। রাসেল তখন ম্যানেজারের কাছে গিয়ে একটা কাজ চায়।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আর এখানে কি চাও শুনি? আমি এই শহরে নতুন, আমাকে একটা কাজ দিবেন প্লিজ। রাসেলের কাজ করার কথা শুনে ম্যানেজার অনেকটাই অবাক হয়ে যায়। কি বলছো? তুমি করবে কাজ, সেটাও আমাকে বিশ্বাস করতে হবে? যাও, এখানে কোনো কাজই নেই। কোথা থেকে যে এইসব পাগল ছাগল আসে আল্লাহ ভালো জানে। রাসেল সেখান থেকে চলে যায়। আরো অনেক জায়গায় কাজের জন্য যায়, কিন্তু পোড়া কপালে কোনো কাজই জোটে না। এদিকে রাত হয়ে এসেছে দেখে রাসেলের মনে আরো ভয়ের উৎপত্তি হতে লাগলো। পকেটে খুব বেশি টাকা নেই যে কাজ না পেলেও কিছুদিন চলতে পারবে। গুনে গুনে 100 টাকা আছে। শুধু পাউরুটি আর পানি খেয়েই পেরিয়ে গেল 2 দিন। কোনো কাজ জোগাড় করতে পারলো না। পকেটে সব টাকাও শেষ, বলতে গেলে পেটেও সব শেষ। একটা গাছের নিচে বসে বসে ভাবছে কি করবে সে। এইভাবে না খেয়ে কি জীবন যদি জয় হতে পারে নাকি? ধুকে ধুকে রাস্তার কোনো একপাশে মরে পড়ে থাকবে এই ভাবছে, আর চোখ দিয়ে ফোটায় ফোটায় জল গড়িয়ে পড়ে সার ভিজে যাচ্ছে। চলেন একটু রাসেলের পরিবারের কথা শুনে আসি। আম্মু আম্মু, ভাইয়া কোথায়? ভাইয়াকে এনে দাও। মামনি শান্ত হও, তোমার ভাইয়া ঠিক চলে আসবে। কবে আসবে? আজকে 2 দিন পেরিয়ে গেছে। না জানি আমার ভাইটা কি খেয়েছে কি করছে, না খেতেও পাইনি। মারে, যে হারিয়ে যায় তাকে হয়তো চেষ্টা করে খুঁজে বের করা যায়, কিন্তু যে নিজ থেকে হারিয়ে যায়, কারো সামনে না আসে, তাকে স্বচ্ছ চেষ্টা করেও খুঁজে পাওয়া সম্ভব হয় না। তার মানে আমি আমার ভাইকে আর কোনোদিন দেখতে পারবো না? ভাইয়া বলে জড়িয়ে ধরতে পারবো না? মন খুলে দুষ্টামিও করতে পারবো না? কেঁদে কেঁদে গলায় বসিয়ে ফেলেছে, যার জন্য কথা বলতেও কষ্ট হচ্ছে। আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে তোমার ভাই একদিন ঠিকই ফিরে আসবে। আমি তো এই 2 দিন তাকে কম খুঁজি নাই, সব জায়গায় খোঁজ করেছি, কোনো খোঁজ হতে পারেনি। রাসেলের বাবার চোখে পানি। ছেলে মানুষের নাকি খুব কম কষ্টে চোখে জল আসে না, তাহলে ভাবেন কিরকম কষ্ট তারাও পাচ্ছে। এদিকে শ্বশুর শাশুড়ি ননদের কষ্ট দেখে শিখা যে নিজেকে ঠিক রাখতে পারছে না, শুধু বারবার নিজেকে দোষারোপ করছে। আজ তার জন্য সবার মুখে হাসি চলে গিয়েছে। কেউ মন খুলে হাসতে পারে না, যতটা চোখের পানি ছড়াতে হয়। জুই দৌড়ে শিখার কাছে গিয়ে, ভাবি, তুমি আমার ভাইয়াকে আমার কাছে এনে দাও। আমি ভাইয়া ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ তুমি ভাইয়াকে আমার কাছে এনে দাও। বলেই অজ্ঞান হয়ে যায়, অতিরিক্ত চিন্তা আর কান্না করে শরীর দুর্বল থাকার কারণে। এখন আমি কি বলবো এদের? আমারও যে কিছুই করা নেই। আজ আমার জন্য সবার জীবন নরকে পরিণত হয়েছে। হে আল্লাহ, তুমি এই কষ্ট থেকে সবাইকে মুক্তি দাও, না হলে আমাকে তোমার কাছে নিয়ে নেও। আমি আর সবার কষ্ট দেখে সহ্য করতে পারছি না। জুই, এই জুই, কি হলো? ওঠো। দেখতে পায় জুই ফ্লোরে পড়ে আছে, কোনো নড়াচড়া নেই। দেখে উপরে কথাগুলো বলে, জুই, কি হলো তোমার? উঠো, কথা বলো। উঠছে না দেখে শিখা দৌড়ে গিয়ে পানি এনে জুয়ের চোখে মুখে ছিটিয়ে দেয়, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। অনেকটা সময় এমন করার পরে জুয়ের জ্ঞান ফিরে আসে আর আবারও কান্না শুরু করে দেয়। আসলে জুইকে ওর বাবা মার থেকেও বেশি আদর করতো ওর ভাই, তাই তো তার মায়া কিছুতেই কেটে উঠতে পারছে না। জুয়ের এমন অবস্থা দেখে সবাই ভেঙে পড়ে। রাহান এইভাবে করতে থাকলে তো মামুনের কিছু একটা হয়ে যাবে। এমনিতেই কেঁদে কেঁদে জুই মামুনি অনেক দুর্বল, তাড়াতাড়ি ডাক্তারকে আসতে বল। রে, না হলে ছেলের সাথে সাথে মেয়েকেও হারাতে হবে। তারপর রাসেলের বাবা রায়হান সাহেব ফোন করে তার পারিবারিক ডাক্তার শিহাবকে সবকিছু খুলে বলে আর দ্রুত তাদের বাড়িতে আসতে বলে। প্রায় 1 ঘন্টা পরে ডাক্তার আসে। কোথায় রোগী? শিহাব, চলো, জুইকে ওর ঘরে শুয়ে রেখেছি, কেঁদে কেঁদে একেবারে ভেঙে পড়েছে। আঙ্কেল কিসের জন্য এমন করতেছে? একটু অবাক হয়, কারণ সে তো মাদ্রাসাতে পড়ে, প্রেম ভালোবাসার প্রশ্ন আসতেই পারে না। কারণ সে জানে মাদ্রাসা ছেলে মেয়ে আর যাই করুক না কেন, প্রেম ভালোবাসা বিয়ের আগে জড়াবে না। কি জন্য আর হবে? ও তো ওর ভাইকে বেশি ভালোবাসতো, আর রাসেল তো নেই, তাই ও সহ্য করতে পারতেছে না। একটা ধর্ষকের জন্য কেউ যে এমন করে আজ প্রথম শুনলাম বা দেখলাম। ডাক্তারের কথা শুনে রাসেলের আম্মুর মাথা গরম হয়ে যায় আর রেগে বলে, শিহাব, তুমি আমাদের পারিবারিক ডাক্তার বলে ভেবো না, যা খুশি তাই বলবে, আর আমরা কিছুই বলবো না। মনে রেখো, আমার ছেলে ধর্ষক না, ওকে ধর্ষক সাজানো হয়েছে। শিহাব তখন অনেকটাই ভয় পেয়ে যায়। নিজেরা তাদের ছেলেকে ধর্ষক বলল, তাতে কোনো দোষ হলো না, আর আমি বলাতেই দোষ। আজব দুনিয়া, আজব কাণ্ড। আর ধর্ষককে ধর্ষক বলবো না তো সাধু বলবো নাকি মনে মনে? আচ্ছা চলেন
তাড়াতাড়ি রোগীর কাছে। তারপর জিওর রুমে চলে যায়। ডাক্তার একটা স্যালাইন দিয়ে রাখে আর কিছু মেডিসিন লিখে দিয়ে ওই ওষুধগুলো এনে খাইয়ে দিলে ঠিক হয়ে যাবে বলে সে তাড়াতাড়ি চলে যায়। কারণ এমনি মুড সবার গরম, না জানে আবার কি করে। অনেকে তো এদিকে খায়নি শুনলাম। এবার চলেন আমার নায়কের কাছে চলে যায়। রাসেল এখনো ঠিকই সেভাবে বসে আছে। আবসা আবসা আলো চারিদিকে, রাস্তার বাতি থেকে কাছের মানুষ ছাড়া সামনে কিছুই দেখা যায় না। এমনিতে শীত, বাইরে তেমন লোকজনের দেখাও মেলে না, দু একজন পদের প্রতীক ছাড়া। কি আর করা, পানির ট্যাঙ্ক থেকে একটু পানি খেয়ে সাথে থাকা চাদরটা মুড়ে দিয়ে গুটি গুটি হয়ে শুয়ে পড়ে। অমনি কোথা থেকে চিল্লাচিল্লি শব্দ আসে রাসেলের কানে, যার জন্য রাসেল ঘুমাতেই পারে না। এমনিতেই পেটের ক্ষুধা তাকে ঘুমাতে দিচ্ছে না, তার উপরে এভাবে চিল্লাচিল্লি সে তো আরো ভয়ঙ্কর। তাই রাসেল উঠে একটু একটু করে সামনে এগিয়ে দেখতে পায় এই চিল্লাচিল্লি শব্দ কোথা থেকে আসছে। একটু পরে পেয়েও যায়, দেখে সামনের এক বাড়ি থেকে চিল্লাচিল্লি শব্দ আসছে। শুধু কারেন্টটাই স্পষ্ট শোনা যাচ্ছে, বাকি সব রাসেলের মাথার উপর দিয়ে যাচ্ছে। কারেন্ট বলে চিল্লাচিল্লি করতেছে কে? আটকে যায়নি তো আবার? না, যাই একটু দেখে আসি। রাসেল তখন ধীরে ধীরে ঘটনাস্থলে এসে হাজির হয়। এসে দাঁড়িয়ে থাকা একটা লোককে জিজ্ঞেস করে, আচ্ছা ভাই, এখানে কারেন্ট বলে চিল্লাচিল্লি করছে কেন? ওই লোকটা চিল্লাচিল্লি শব্দের ভিতর থেকে মিস্টার নীল বের হয়ে আসে। নীল হচ্ছে এই লোকটির বস। এই রাতুল, এমন করে চিল্লাছিস কেন? ঘরে কি বউ মরে গেছে নাকি? এমনিতেই এক জ্বালায় আছি। ও, তার মানে লোকটির নাম রাতুল। স্যার, আসলে হয়েছে কি, তারপর উপরে সব কথা খুলে বলে। কি বলিস? এই করবে কারেন্টের কাজ, তাও আবার আমরা এত দক্ষতা হয়েও পারছি না। 3 দিন ধরে চেষ্টা করে যাচ্ছি, আর সেই কাজ করবে? এটা একটু বেশি হয়ে গেল না? স্যার, আমি সেটা বুঝাইতে এত সময় চিল্লাইছিলাম। দেখেন, আমি এই কাজটা পারবো, আপনারা তো পারতেছেন না। আমাকে একটু সুযোগ দিয়েই দেখেন, তারপর না হয় এসব বলিয়েন। তারপর নীল কি যেন ভেবে রাসেলকে কাজটা করার অনুমতি। আচ্ছা, তুই যখন এত করে বলছিস, তখন একটা সুযোগ তোকে দিলাম, যা। ধন্যবাদ। আচ্ছা চলেন, আমাকে ডিবি বোর্ড দেখান। তারপর নীল কিভাবে যেন রাসেলকে কাজটা করার অনুমতি দেয়। তারপর রাসেলকে ডিবি বোর্ডের কাছে নিয়ে যায় আর কি সমস্যা সেটা খুলে বলে। যে সমস্যা রাসেলের ধরতে 1 মিনিটও লাগে না, আর এরা 3 দিন ধরে এটা ঠিক করতে পারছে না। রাসেল হাসছে। এই তুই পাগল হয়ে গেলি নাকি? হাসোস কেন? এই সামান্য সমস্যাটা ধরতে পারেন নাই, এটা ভেবে হাসি পাচ্ছি। দেখছেন স্যার, আমরা 3 দিন ধরে এই কাজ করতে পারিনি, আর এই শালা বলে সামান্য সমস্যা। এটা সামান্য সমস্যা না তো কি বলেন? তোর কাছে সামান্য সমস্যা মনে হলে ঠিক করে দেখি কেমন করতে পারিস। রাসেল তখন সমস্যাটা ঠিক করে দেয়। সকলে অবাক হয়, পাগল কি করে পারলো এটা। আচ্ছা, তুই এটা কি করে ধরতে পারলি? তোকে দেখে তো পাগলই মনে হচ্ছে। তেমন কিছুই না, ওই বাসায় কোনো কিছু নষ্ট হলে ঠিক করতাম, তাই একটু জানা ছিল, সেই ধারণা দিয়েই করলাম। তুই কি আমাদের পাগল ভেবেছিস নাকি? এই কাজ কোনো ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিশিয়ান না হলে এটা বোঝা অসম্ভব। দেখেন ভাই, কিছু কিছু সময় আমাদের জানা জিনিসটাও ভুল হয়। একটা কাজ 5 মিনিটেই করতে পারবো, কিন্তু এটা না বুঝে 5 ঘন্টাতেও শেষ করতে পারি না। এটাও তেমন একটা বিষয়। তুই যত যাই বলিস না কেন, আমি বিশ্বাস করব না যে কেউ এই বিষয়ে দক্ষ না হলে এই কাজ করতে পারবে। এখন বল তুই কি? রাসেল ভেবে দেখে না, এখন না বলে উপায় নেই, এরা ছাড়ার পাত্র না। আমি ইলেকট্রিক্যালের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বিএসসিতে ভর্তি হয়েছিলাম। প্রথম বর্ষে ভাগ্য খারাপ, তাই পড়া হয়নি। ওইখানে থাকা সবার উদ্দেশ্য বলে। দেখেছিস, তোরা আমার আন্দাজ ভুল না। আচ্ছা, তুই কি আমাদের সাথে কাজ করবি? রাসেলও অনেক খুশি কাজটি করতে পেরে, কারণ রাসেল একটি কাজ খুঁজছিল। আমি আপনাদের সাথে কাজ করব। ঠিক আছে, আজ থেকে তুই আমার বন্ধু, আমাকে তুই করে বলবি। আর সবচেয়ে বড় কথা, তুই এইখানে আমার সম্মান রক্ষা করেছিস। তারপর ওইখানে সকল হিসাব করে টাকা নিয়ে বেরিয়ে আসে। হঠাৎ লক্ষ্য করে নীল রাসেল কেমন দুর্বল, হাঁটতে পারছে না। রাসেল, তুই কি কোনো বিষয় নিয়ে চিন্তা করছিস? তোকে অনেকটাই দুর্বল লাগতেছে। আসলে বন্ধু, আমি 2 দিন হলো পানি ছাড়া কিছুই খাই না, কাছে টাকা পয়সাও নেই, মনটা খারাপ করে। রাসেলের কথা শুনে নীল সহ সবাই অনেকটা অবাক হয়, কেননা আজকের দিনে কেউ না খেয়ে থাকে। কি বলিস? এইসব তুই না খেয়ে আসিস, আগেই বললি না? বলার সাহস হয়নি। আচ্ছা, আমাকে কিছু খেতে দেন না,
না হলে দেখবি আমার প্রাণ পাখিটা আমার দেহ নামক খাঁচা থেকে বেরিয়ে যাবে। তারপর নীল, রাসেল সহ সবাইকে একটা রেস্টুরেন্টে নিয়ে খাবার খাওয়াই। রাসেল, তোর তো থাকার জায়গা নেই, চল আমাদের সাথে থাকবি। আমার বাড়িতে কেউ থাকে না, ছোট একটা বোন ও ঢাকাতে থাকে। আচ্ছা চল। তারপর রাসেল নীলের সাথে নীলের বাড়িতে চলে আসে। এত বড় বাড়ি, তাও তুই একা থাকিস? বন্ধু, আমার ছোট বোনটা 1 বছর 2 বছর পর পর এসে আমাকে দেখে যায়। ও আচ্ছা। তারপর নীল রাসেলকে বাসার সবকিছু বুঝিয়ে দেয়। আর রাসেল, তুই যা, ফ্রেশ হয়ে নে, তুই অনেক ক্লান্ত, তোর ঘুমানো দরকার। আমি যাচ্ছি, আর তুইও ফ্রেশ হয়ে নে। তারপর দুজনে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। রাসেল শুয়ে শুয়ে ভাবতে থাকে কত আনন্দময় দিন ছিল তার জীবনে। আরেকটা কালবৈশাখী ঝড় সব তছনছ করে দিয়েছে। কত না দুষ্টুমি রাগ অভিমান করতো তার আদরের বোন জুয়ের সাথে। আর আজ কতদিন হলো আদরের বোনটার মুখটাই দেখতে পাচ্ছে না। নিজের অজান্তে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে আর অতীতের সাগরে ডুব দেয়। একদিন জুই বসে বসে খাতায় ছবি আঁকতেছিল, আর তখন রাসেল এসে সেটা নষ্ট করে দেয়। ভাইয়া, তুই আমার এটা নষ্ট করলি কেন? অনেকটা রেগে। যা পেতনি, আমি সময় নষ্ট করেছি নাকি? নষ্ট তো তোর হাত দিয়েই হলো, আমার দোষ কি? যা, তোর সাথে কোনো কথা নেই, যা এখান থেকে। আসলে জুই অনেক শখ করে ওর ভাইয়ের ছবিটা এঁকেছিল, কিন্তু সেটা নষ্ট করার জন্য অনেক কষ্ট পায় আর কান্না করে সেটা রাসেল সহ্য করতে পারে না। এই সুটকি, তুই কান্না করতেছিস কেন? আই এম সরি। এই দেখ, আমি কানে ধরেছি। কিন্তু জুই কোনো কথাই বলছে না। এই কথা বল। এই দেখ, আমি কানে ধরেছি, বেলাইয়ের মতো করছি। তখন জুই ভাবে তার ভাই অনেক কষ্ট পাচ্ছে। আমার এইভাবে রাগ কমবে না, অন্য কিছু করলে রাগ আর কান্না কমতে পারে। কি করলে তোর রাগ কমবে শুনি? বেশি কিছু না, শুধু আইসক্রিম ফুচকা আনলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি আনবনি, এইবার তো রাগ কমা। তখনই শুনতে পায় রাসেল একা একাই কথা বলছে। এই রাসেল, তুই একা একা কথা বলি কেন? কি হয়েছে তোর? কে কে? ও, নীল ডাকছিস কেন? আমি ঘুমিয়েছিলাম। আরে তুই একা একাই কথা বলছিলি, চুপ করে ঘুমা। তারপর রাসেল একটু পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। সকালে দুই বন্ধু একসাথে মসজিদে নামাজ পড়ে বাসায় চলে আসে। আচ্ছা তুই রেস্ট নে, আমি নাস্তা বানাই, আবার সাইডে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তো তোর সাথে রান্না করব, তুই একা কেন কষ্ট করবি? আচ্ছা চল। তারপর দুজন একসাথে রান্না করে খেয়ে নেয়, দেন কাজ করার জন্য সাইডে চলে যায়। নীল আর রাসেল কাজ করতে থাকে। নীল অবাক রাসেলের কাজ করার ধরন দেখে, এত সুন্দরভাবে কাজ করে আর সবাইকে বুঝিয়ে দেয়। সবাই একটুতেই বুঝে যায় আর আগের থেকে বেশি কাজ করে। শোনেন, আমাদের সবার রেজেক কিন্তু একই কাজ দিয়েই জোটে, তাই আমাদের উচিত সত্য ও নিষ্ঠার সাথে বেশি কাজ করে এই কোম্পানিকে বড় করা। রাসেল ঠিক বলেছে, এভাবে আমরা কিন্তু কখনোই ভেবে দেখিনি। এইভাবে চলে যায় 2 মাস। এখন রাসেল আর নীল পার্টনারশিপে কোম্পানি খুলেছে। এই কোম্পানির মান অনেক ভালো, সবাই কাজ দেয়। রাসেল, আমি একটা কথা বলতে চাই। কিরে, তুই একটা কথা বলবি আর সেটার জন্য আমার থেকে অনুমতি চেয়ে ছোট করে দিচ্ছিস কেন? আরে ঠিক সেইটা না। আচ্ছা আগে তো বল। আমি চাই তুই আবার বিএসসিতে ভর্তি হয়ে পড়াশোনা কর। না রে, ভালো লাগে না, অনেক পেছনে পড়ে আছি। তাই কি তুই আবার শুরু করবি? নিজেকে প্রতিষ্ঠিত কর। তুই যখন বলছিস তখন আমি ভর্তি হব, কিন্তু তার জন্য আমার কাগজপত্র আনতে হবে। তুই কাগজপত্র গুছিয়ে রেডি কর, আমার পরিচিত একটা স্যার আছে, তার সাথে আমি কথা বলে সব রেডি করি। আচ্ছা ঠিক আছে। তারপর রাসেল ভাবতে থাকে নীলের কাছে তো ঠিকই বললো কাগজপত্র আনবে, কিন্তু কি করে আনবে? কলেজে তো যেতে পারবে না, স্যার দিবেও না, আর সেখানে রাসেলে যাওয়ার ইচ্ছেও নেই। তখনই রাসেল একজনের কথা মনে পড়ে, যার মাধ্যমে কলেজ থেকে কাগজ আনতে পারবে। তাই রাসেল মনে মনে সিদ্ধান্ত নেয় তার সাথে যোগাযোগ করবে। সে মানুষটা আর কেউ না, সে মানুষটা হলো আদনান সাহেব। রাসেল কিছু না ভেবে আদনান সাহেবের নম্বরে ফোন দেয়। রিং হচ্ছে। হ্যালো, সালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কে বাবা? তোমাকে তো চিনতে পারলাম না। আঙ্কেল, আমাকে চিনতে পারছেন? আমি রাসেল। ও রাসেল, কেমন আছো? আর এতদিন পরে আমার কথা মনে পড়লো? আপনি তো জানেনই আমার অবস্থা কেমন, আর ভালো আছি। আপনার কথা আমি সব সময় মনে করি। তুমি তো সবসময় আমার কথা মনে করো, এই জন্যই হয়তো আমি খেতে বসলে বিষম খাই। কি যে বলেন না আঙ্কেল,
একটা দরকারে আপনাকে ফোন করেছি। বলো। আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো তোমার উপকার করার। আমি পড়াশোনা শেষ করতে চাই, তার জন্য আমার কলেজ থেকে কাগজপত্র আনতে হবে। সেটা তো ভালো কথা, তো এই কলেজে এসে নিয়ে যাও। আমি গেলে ধর্ষক বলে অপমান করে তাড়িয়ে দিবে। আপনাকে যেভাবে হোক কাগজ তুলে দিতে হবে। আচ্ছা, ব্যবস্থা করেছি, তুমি চিন্তা করো না। তারপর অনেক কথা বলে রাসেল কল কেটে দেয়। পিছন থেকে নীল বলে, রাসেল, আমি স্যারের সাথে কথা বলে সব ঠিক করেছি, তুই কাগজ আনলেই সব হয়ে যাবে। আমি ব্যবস্থা করতেছি, পেয়ে যাব, কোনো চিন্তা নেই। এভাবে কাজের মধ্যে দিয়ে কেটে যায় অনেকগুলো দিন। রাসেল কলেজে ভর্তি হয়েছে, ক্লাস করবে না, শুধু পরীক্ষা দিবে। এইভাবে নানান কষ্ট অবহেলা সহ্য করতে করতে অতিবাহিত হয় 2.5 বছর। এখন রাসেল অনেক ধনী, গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই, সবাই এক নামে চেনে আর কে। সামনে রাসেলের বিএসসি ফাইনাল পরীক্ষা, এটা শেষ করলে সে বিএসসি ইঞ্জিনিয়ার হবে। অনেক তো এদের কথা শুনলাম, চলেন একটু রাসেলের পরিবারের কথাও শুনে আসি। একদিন রাতে শিখা জায়নামাজে বসে আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত করছে। হে আল্লাহ, মানুষ তো ভুল করে আবার ক্ষমাও পায়, কিন্তু আমি কি কোনোদিন ক্ষমা পাবো না? তোমার কাছে তো কোনো কিছুরই অভাব নেই, তাহলে রাসেলকে আমার জীবনে ফিরিয়ে দাও। আমি যে পারছি না এভাবে কষ্ট বয়ে বেড়াতে। চোখের জল টপ টপ করে হাতে পড়ছে, তবুও সেদিকে খেয়াল নেই তার। এই অবস্থায় শিখাকে যে দেখবে সেই কান্না করবে। শিখা ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে সকলের জন্য নাস্তা তৈরি করে খাবার টেবিলে পরিবেশন করে, সবাই খেতে আসে। আম্মু, ভাইয়া আজও ফিরে এলো না, কতদিন হলো তাকে দেখি না। তুই দেখিস, রাসেল ঠিকই একদিন ফিরে আসবে। তাই যেন হয় আম্মু, তোমার কথা যেন আল্লাহ কবুল করে। এদিকে শিখা এক মনে তাদের কথা শুনছে আর চোখে জল ফেলছে, যেটা জুই খেয়াল করে। ভাবি, তুমি কান্না করতেছো কেন? কই না তো, চোখে পোকা পড়ছিল তাই এমন। শিখা যায় না বল না কেন? আমরা বুঝি তোমার কষ্ট। আর কত রাসেলের পথ চেয়ে বসে থাকবে বলো? আমি চাই তুমি বিয়ে করে নতুন জীবন শুরু করো। বাবা, আমার এই দেহে যতদিন প্রাণ আছে ততদিন আপনার ছেলের পথ চেয়েই বসে থাকবো। আর বিয়ের কথা না বলে আমাকে গলা টিপে মেরে ফেলেন, তাও বিয়ের কথা বলিয়েন না। আচ্ছা তুই কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখ। এদিকে রাসেলের পরীক্ষা, তাই প্রচুর পড়ছে। নীল কফি এনে বলে, দোস্ত, আমার পড়তে হবে না, এমনিতেই তুই ভালো রেজাল্ট করবি। দোস্ত, কি যে বলিস না, সবাই ক্লাস করেই পারে না, আর আমি তো ক্লাস করিনি, তাহলে না পড়ে কি করব বলতো? যাই হোক, তুই কফি খেয়ে পড় কেমন? আর শোন, আমরা নতুন যেই প্রজেক্টটার জন্য চেষ্টা করেছি সেটা পেয়ে গেছি। সত্যি বড় একটা প্রজেক্ট আমরা পেয়ে গেছি, পুরো 5,000 কোটি টাকার প্রজেক্ট এটা। রে, আচ্ছা তুই পড়, আগে তোর পরীক্ষা শেষ হবে, তারপর এই বিষয়ে কথা বলবো, তার আগে না। এভাবে দেখতে দেখতে রাসেলের পরীক্ষা চলে আসে। আজকে পরীক্ষা। নীল, আমি তো যাচ্ছি পরীক্ষা দিতে, আমার জন্য দোয়া করিস, তুই ছাড়া তো আর কেউ নেই। তোর জন্য আমার দোয়া সব সময় আছে, আর আমি তোর পরিবারের কথা জানতে চাইলেই এড়িয়ে যাস কেন? পরে জানতে পারবি, এখন আসি, বাই, দেখে শুনে থাকিস। তারপর রাসেল পরীক্ষা দিতে যাবে, তাই বাড়ির সামনে এসে একটা রিক্সা নিয়ে যাত্রা শুরু করে। নিজের গাড়ি আছে, তবুও গেট দিয়ে ঢুকে সোজা ক্লাসরুমে চলে যায়। একটু পরে পরীক্ষা শুরু হয়। রাসেলের সব কমন পড়েছে, সামনে পিছনের জন দেখে দেখে লিখছে। খুব ভালো পরীক্ষা হয়েছে রাসেলের। পরীক্ষা শেষ করে সবাই চলে যায়। নীল সবাই বসে রাসেলের জন্য অপেক্ষা করছে। বন্ধু, পরীক্ষা কেমন হলো আগে সেটা বল, পরে অন্য কিছু বলিস। আল্লাহ আর তোর দোয়ায় আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে। শুক্রিয়া, শুনেই খুব খুশি হলাম। দোয়া করি তোর প্রতিটি পরীক্ষা যেন অনেক অনেক ভালো হয়। তারপর রাসেল আর নীল একসঙ্গে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। 5 দিন পরে পরীক্ষা, তাই নীল বলে, রাসেল, আজকে একটু সাইডে থেকে ঘুরে আসি। চল, অনেকদিন হলো যাওয়া হয় না। তারপর দুজন রেডি হয়ে গাড়িটা নিয়ে সাইডে চলে আসে। এসে দেখে সবাই ভালোভাবে কাজ করছে, দেখে আবার চলে যায়। রাস্তায় জ্যাম আটকে রয়েছে রাসেলদের গাড়ি। রাসেলের চোখ আটকে যায় সামনের একটা বাচ্চার উপরে। তার বয়স আনুমানিক 8 বা 9 বছর হবে। ছেলেটি ভিক্ষা করছে। নীল, তুই গাড়ি একটু সামনে নিয়ে আসে, আমি নেমে যাচ্ছি। কেন নেমে যাবি তুই? পরে বলতেছি, বলে চলে যায় ছেলেটির কাছে। আচ্ছা বাবা, তুমি এইটুকু বয়সে ভিক্ষা করতেছো কেন? তখন ছেলেটি রাসেলের দিকে তাকিয়ে আর বলে, ভাইয়া,
আমার বাবা একটা অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে ঘরে পড়ে যায়, আর মা খুব অসুস্থ। আজ 2 দিন হলো কিছু খাইতে পারিনি। বাবা মা ও কিছু খেতে পারেনি, তাই আমি ভিক্ষা করতে এসেছি, কিন্তু কেউ কিছুই দেয় না। ছেলেটির চোখে জল। রাসেলেরও কষ্ট হয় ছেলেটির কথা শুনে। এইটুকু বয়সে বাবা মার কষ্ট বুঝতে পারে, আর আমরা বড় হয়েও বুঝতে পারি না। চলো আমার সাথে। কোথায় যাব? অনেকটাই অবাক হয়ে। ভয় নেই, আসো আমার সাথে। এদিকে নীল একটু একটু করে গাড়ি আগিয়ে নিচ্ছে আর রাসেলের কাহিনী দেখছে। রাসেল ছেলেটিকে নিয়ে একটা দোকানে যায়। চাচা, 500 টাকার খবরের কাগজ দিন, নানান রকমের। রাসেল পেপারগুলো নিয়ে, শোনো, তুমি এই পেপারগুলো বাস স্টেশনে, ট্রেন স্টেশনে, নানান জায়গায় বিক্রি করবে। যেই টাকা লাভ হবে সেটা রেখে বাকি টাকা দিয়ে আবার এখান থেকে খবরের কাগজ কিনে নিবে। বুঝেছি। তারপর রাসেল প্রয়োজন মতো কিছু চাল ডাল আর কিছু টাকা ছেলের হাতে দিয়ে চলে আসে গাড়িতে। আজ আমি মুগ্ধ তোর কাজ দেখে। তুই একটা ছেলের জন্য এত কিছু করলি যা আজকাল পরিচিত কারোর জন্য করে না। তুই কিভাবে দেখলি? দেখেছি আমি তো সব কাণ্ড। খুব ভালো কাজ করেছিস। এখন চল বাসায় যাই। তারপর সবাই চলে আসে। এভাবে দেখতে দেখতে রাসেলের পরীক্ষা শেষ হয়ে যায়। রেজাল্টের দিন চলে আসে। দোস্ত, আজকে না ভালো লাগছে না, যদি খারাপ হয়? দোস্ত, আমার দোয়া তোর সাথে হামেশাই रहेगा। আর তোর যদি খারাপ হয় তাহলে কেউ পাশ করতেই পারবে না। হা, সবাই কি আমার মতো গাধা নাকি যে ফেল করবে? এভাবে অনেক কথা বলে। রেজাল্ট পাবলিশের সময় হয়ে যায়। নীল আর রাসেল দুজনে মিলে রেজাল্ট দেখে। সেটা দেখে তো নীল হার্ট অ্যাটাক করার মতো, আর রাসেলের চোখে জল। কেন, রাসেল সিজিপিএ 4 পেয়েছে, যা ওদের কলেজে কেউ পড়তে পারেইনি। দোস্ত, কনগ্রেস। ধন্যবাদ। নীল তখন দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে মিষ্টি এনে সেও খায় আর রাসেলকেও খাইয়ে দেয়। পরের দিন মসজিদে মিষ্টি দেয়, আর ওদের সব সাইটে দুপুরে খাওয়ার ব্যবস্থা করে দেয়। এভাবে কেটে যায় অনেকগুলো দিন। রাসেলের পানি উন্নয়ন বোর্ডে একটা বড় পদে চাকরি হয়। দোস্ত, তুই না সাহায্য করলে আমি এই পর্যায়ে কখনোই পৌঁছাতাম না। তুই শুধু আমার বন্ধু না, ভাইও বটে। দেখ দোস্ত, এভাবে বলিস না। আল্লাহ আমাকে হয়তো উসিলা করে তোর কাছে পাঠিয়ে দিছে, কিন্তু সবকিছু তুই নিজেই করেছিস। দোস্ত, আজকে তোর পরিবারের কথা আমাকে বলতেই হবে। আজ তোকে সব বলবো, কিন্তু তুই আমার জীবনের কাহিনী শুনে সহ্য করতে পারবি না। পারবো, তুই বল। তাহলে শোন, আমি একজন ধর্ষণ মামলা শাস্তি পাওয়া আসামি। 2 বছরের জেল হয়েছিল আমার। কি বলছিস? এইসব খুলে বল। তারপর রাসেল সবকিছু খুলে বলে। সবকিছু শুনে নীল কান্না করে দেয়। একটা মানুষের জীবনে এত কষ্ট থাকার পরেও সে হাসতে পারে, যেটা রাসেলকে না দেখলে বুঝতেই পারতো না। মানুষ এতটা খারাপ কি করে হয়? দোস্ত, আমি মনে করি শিখার তো দোষ আছে, কিন্তু সবচেয়ে বেশি দোষ অনামিকার। নীলা তো বাধ্য হয়ে করেছে, আর সাক্ষীও দেয়নি, তাই নীলার দোষ নেই। অনামিকা আর শিখাকে ছাড়বি না। তারপর নীল কথা শুনে রাসেলের যা বলে। ভাইরে, এটা তোকে আর বলতে হবে না। আমি তো শিখাকে কখনোই ছাড়বো না। আমার যে কষ্ট দিছে তার থেকে 1000 গুণ বেশি কষ্ট ওকে পেতে হবে। এটা ঠিক বলেছিস। যে যেমন কাজ করবে তার সাথেও ঠিক তেমন কাজই করতে হবে। অনামিকার কি করবি সেটা তো বললি না। রাসেল তখন একটু চিন্তা করে নীলের দিকে তাকিয়ে বলে, কি বলবো? অনামিকার কথা বল। কেন? ওই তো শিখাকে উস্কে দিচ্ছে তোর সাথে অমন করতে। সেটা ঠিক আছে, কিন্তু আল্লাহ যে ওকে আমার আগেই শাস্তি দিয়ে দিছে। আল্লাহ শাস্তি দিছে মানে? আল্লাহ শাস্তি দিছে। আমি জানতে পেরেছি 1 বছর আগে অনামিকার বিয়ে হলো। ছেলেটা ভালো না, অনেক মারধর করে। পরে ওর বাবা ওকে ছাড়িয়ে আনে। তার কিছুদিন পরে একটা অ্যাক্সিডেন্টে ওর পা একটা নষ্ট হয়ে যায়, সাথে কথা বলার শক্তিও হারিয়ে ফেলে। এখন শুধু দেখতে পারে, কথাও বলতে পারে না। তাহলে তুই বল, এর উপরে আমি আর কি শাস্তি দিমু? আল্লাহ ওকে ওর পাপের শাস্তি দিয়েছে। রাসেল, তুই কি তোর পরিবারের কাছে যাবি না? আমি তাদের কাছে ফিরে যাব কিনা সেটা জানি না, তবে আমি আগে প্রতিষ্ঠিত হতে চাই। কিন্তু তুই এটা বল, তুই আমার পরিবারের কথা শুনতে চাস, আর আমি তোর পরিবারের কথা বলেই চেপে যাস কেন? রাসেল, প্লিজ দয়া করে আমার পরিবারের কথা জানতে চাস না। রাসেল বুঝতে পারে এখন নীলের মন ভালো না, তাই আর কথা বাড়ানো উচিত না। তাই নীলের মন ভালো করার জন্য বলে, এই, তোকে গোমরা মুখে একদম ভালো লাগে না, হাসে। না রে বন্ধু, ঠিক আছে।
এইভাবে চলতে থাকে দিন। 1 বছর পরে নীল, আমাকে আজকে লন্ডনে যেতে হবে 3 মাসের জন্য একটা জরুরি কাজে। কি বলছিস? তুই জানিস না 2 দিন পরে আমার আদরের বোন আসবে, ওর জন্মদিন এখানেই করবে। দোস্ত, আমার কিছুই করার নাই, অফিস থেকে পাঠানো হচ্ছে একটা বড় কাজ নিয়ে। আমি ইচ্ছে করলেও থাকতে পারবো না। তুই রাগ না করে এইদিকে সব ঠিকভাবে শেষ কর, আর তুই করা আর আমি যা করার সমান। তখন নীল আর কিছু বলে না, কারণ সে বুঝতে পেরেছে রাসেল তো আর ইচ্ছে করে এমন করছে না। বিকালে রাসেলকে এয়ারপোর্টে দেখে আসে নীল। নীলের চোখে পানি। আজ নিজের ভাইয়ের মতো বন্ধুকে 3 মাসের জন্য একা দূরে পাঠিয়ে দিচ্ছে। রাসেলেরও তো কম কষ্ট হচ্ছে না, সেও যে সমান কষ্টই পাচ্ছে। রাসেল চলে যায় লন্ডন আর নীল বাসায় চলে আসে। তখন নীলের ফোনে কল আসে। স্ক্রিনে তাকিয়ে দেখে তার বোন নীলা কল দিয়েছে, তাই নীল কল কেটে দিয়ে ব্যাক করে। হ্যালো নীলা, কেমন আছিস? আমার কথা বাদ দে, আগে বল আমাকে নিতে আসলি না কেন? এদিকে নীলের তো মনে নেই যে আজকে নীলা আসবে, তাকে স্টেশনে আনতে যেতে হবে। এখন কি বলবে? বোন রাগ করিস না, আমার মনেই ছিল না। আসলে আমার বন্ধুটা আজকে লন্ডন গেল, তাই ওর চিন্তায় কিছুই মনে ছিল না। ভাইয়া, তোর বন্ধু লন্ডনে গেল মানে কি? আমার জন্মদিন 2 দিন পর, তুই তাকে থাকতে বললি না? আমার খুব ইচ্ছে তাকে দেখার, আর একটা ধন্যবাদ দেব যে তোর মতন অমানুষকে মানুষ করেছে। আর বলিস না, ওর হঠাৎ অফিস থেকে লন্ডন যাওয়ার অর্ডার আসে, তাই যেতে হয়েছে 3 মাসের জন্য। না হলে ও একটু যেত না। আমার না ভালো লাগছে না, আমি ওকে এয়ারপোর্টে রেখে আইছি। প্লিজ লক্ষ্মী বোন, তুই গাড়ি নিয়ে চলে আয়। আসবো কি? হ্যাঁ, আমি তো তোর বাসা এসে গেছি, দরজা খোল। নীলকে তাড়াতাড়ি দরজা খুলে নীলাকে জোরে ধরে কান্না করে দেয়। ভাইয়া, তুই কান্না করছিস কেন? তুই রাসেল আমার একমাত্র বেঁচে থাকার অক্সিজেন, আর সেই বন্ধু আমার কাছে নেই, তাই চলে জলে। ভাইয়া, তুই কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। আগে চল ফ্রেশ হয়ে নিবি। তারপর তারা রুমে চলে যায়। ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য বসে। 2 জন খাবার খাচ্ছে। ভাইয়া, আমার সাথে দেখা করতে বাবা এসেছিল। এটা শুনে নীলের রাগ উঠে যায়। কি বলিস? আমাকে আগে বলিস নাই কেন? আর ওই লোকটা আবার কি চায়? আমি কথা বলি নাই, অনেক কান্না করেছে, আর তোর ঠিকানা চাইলো। আমি কিছুই বলি নাই। ভালো করেছি। আর তোর সব বন্ধুদের দাওয়াত করেছিস তো নাকি? সবাইকে দাওয়াত করেছি, কিন্তু আমার একটা বান্ধবী আসতে পারবে না, ও অসুস্থ। ও আচ্ছা। এইভাবে অনেক কথা বলে তারা খাবার শেষ করে। এদিকে রাসেল প্লেনে বসে আছে আর ভাবছে, একটা অপরিচিত ছেলে বিশ্বাস করে এত কিছু করলো, তার নিজের পরিবার বিশ্বাস করতে পারলো না। সবার কথা তো অনেক শুনলাম, চলেন এখন একটু রাসেলের পরিবারের কথা শুনি। আবার রাসেলের বাবা মা বোন সবাই বসে টিভি দেখছে। আব্বু, আমি চাই আমরা সবাই কিছুদিনের জন্য কোথাও থেকে ঘুরে আসি, সবার একটু হলেও ভালো লাগবে। সেটা ভালো ভালো বলছি, কিন্তু কোথায় যাবি? আমার বান্ধবীর জন্মদিন আগামীকাল, আমাদের সবাইকে দাওয়াত করেছে, তাই চলো আমরা সবাই চট্টগ্রাম যাই ওদের বাসায়। ঠিক আছে, তাহলে আমরা সবাই যাব কালকে সকালে। শেখা, তুই সবকিছু রেডি করে নে তাহলে। আচ্ছা আম্মু, ঠিক আছে, আমি এখন থেকে সবকিছু গোছানো শুরু করতেছি। আর এই যে ননন্দিনী, তুমিও চলো তাড়াতাড়ি, সময় কিন্তু অনেক বেশি নেই, অনেক কিছুই করতে হবে। আচ্ছা তাহলে চলো, এমনিতেই কিছু ভালো লাগে না, ওখানে গেলে খাওয়াও হবে, ঘোরাঘুরিও হবে। কি মজা! ভাবি, আমরা কিন্তু কক্সবাজারে ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে, যাব। তুমি আগে চলো, তোমার সবকিছু তো গুছিয়ে নাও, আমরাও কয়েকদিন থাকবো ওখানে। তারপর সবাই যার যার মতো সবকিছু গোছাতে শুরু করে। এদিকে রাসেল প্লেনে অনেক জার্নির পর লন্ডনের মাটিতে ল্যান্ড করে। রাসেল এয়ারপোর্টে সব ফর্মালিটিস পূরণ করে বাইরে বেরিয়ে এসে এদিক সেদিক তাকিয়ে পায়ে একটা তার বয়সী লোক, পরনে একটা কালো কোট, কালো প্যান্ট, শু, শার্টটা সাদা, এক কথায় ভালোই হ্যান্ডসাম লাগছে। রাসেলের ফটো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ধন্যবাদ আপনাকে। আর আমি হলাম রাসেল, না তো সোনায় সোহাগা। রাসেল তখন সিমটা নিয়ে মোবাইলে তুলে সঙ্গে সঙ্গে নীলকে কল দেয়। এদিকে নীলের ফোনটা নীলার কাছে রেখে ওয়াশরুমে যায়। তখনই রাসেলের ফোন আসে। নীলা কোনো কিছু না ভাবে ফোন রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? নাম্বার তো আর সেভ করা নেই, তাই চিনতে পারেনি। আর আসলে তো অপরিচিত নম্বর থেকে কল এসেছে, তাহলে চিনতে পারবে কি করে, তাই না? ওয়ালাইকুম আসসালাম, আমি রাসেল বলছি, নীলের বন্ধু।
কিন্তু কথা হলো এটা নীলের ফোন, তাহলে আপনি কে? নীলা চিন্তা করে, এটা তো তাহলে ভাইয়ার সেই ভালো বন্ধু। যাক, একটু মজা করা যাক। ওগো, তুমি আমার কণ্ঠ চিনতে পারছো না? আমি তোমার হবু বউ গো, হবু বউ। রাসেল তো হবু বউ শব্দটা শুনে অবাক। আরে বা, আমার কপাল এত ভালো কি করে হলো? লন্ডনের মাটিতে আসতে না আসতেই হবু বউ এসে গেল। নিশ্চয়ই এটা নীলের ওই ফাজিল বোন নীলা। রাসেল কিছু বলছে না দেখে নীলা বলে, ওই মিস্টার হবু বর, কথা বলছেন না কেন? শোনেন ম্যাডাম, আমি এখন মজা করার মুডে নেই, সো আপনি কে সেটা বলেন, আর আমার বন্ধু নীলকে ফোন দিন। তখনই নীল ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আর নীলের ফোনে নীলার হাত দেখে বলে, কে ফোন করেছে রে? নীলা তখন পিছনে ফিরে দেখে নীল। ভাইয়া, তোর বন্ধু ফোন করেছে। তুই তো ওয়াশরুমে ছিলিস, তাই আমি রিসিভ করেছি। এই নে ধর। হ্যাঁ বন্ধু, কখন পৌঁছে গেছে? আর কোনো অসুবিধা হয়নি তো? আরে বেটা, আগে এটা বল, ফোন কে ধরেছিল? আরে ফোন তো নীলা ধরেছে, মনে হয় তোর সাথে ফাজলামো করেছে। কিছু মনে করিস না, ও একটু এরকমই, তুই যাওয়ার পরেই এসেছে। আরে আমি কিছু মনে করব না কেন? আর আমি ঠিকভাবে পৌঁছে গেছি একটু আগেই। আচ্ছা, তুই ওইদিকে সব ঠিক কর, আমি বাসায় গিয়ে তোকে কল দিবনি। ভালো থাকিস, বাই বাই, আল্লাহ হাফিজ। বলে রাসেল কল কেটে দিয়ে সবুজের সাথে গাড়ি করে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। শুধু ঘুরঘুর করে চারপাশটা দেখছে, কত সুন্দর এই শহরটা, শুধু বিল্ডিং আর বিল্ডিং, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, সবকিছু দেখে যেন মন জুড়ে আসে। কিছু সময় পরে একটা হোটেলের সামনে এসে সবুজ গাড়ি থামায়। তারপর তারা রিসেপশন থেকে চাবি নিয়ে তাদের রুমে চলে যায়। রাসেল ওয়াশরুমটা খুঁজে ফ্রেশ হতে যায় আর সবুজ বাইরে খাবার আনতে চলে যায়। নীলা, তুই কি ওকে কিছু বলেছিস নাকি? এই রে কাম সারছে, ভাইয়াকে ওই খাটাস লোকটা আবার কিছু বলেনি তো? ভাইয়া, আমি তো কিছু বলিনি, শুধু নাম্বার দেখে চিনতে না পেয়ে সে কে জিজ্ঞাসা করছি। কেন ভাইয়া? ও আচ্ছা, ঠিক আছে, আর কিছু বলিনি। আসলে ও এখানে পৌঁছে ফোন করেছে। তুই যা, রেস্ট নে, আমি রাতের জন্য খাবার তৈরি করি। ভাইয়া, তোমার হাতের খাবার আমার আর ভালো লাগে না। কোনো সমস্যা নেই, আমি তাহলে রেস্টুরেন্ট থেকে খাবার আনাচ্ছি, দাঁড়া। আরে ভাইয়া, সেটা না, আমি বলছি কি, এখন একটা ভাবি আনার জন্য ব্যবস্থা কর। ওরে শাকসুন, এই কথা, আগে তোকে অন্যের ঘরে চাপিয়ে তারপর আমি বিয়ে করব। নীলার কানটা টেনে। ভাইয়া লাগছে, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। বোন রে, মেয়ে হয়ে জন্মেছিস, অন্যের ঘরে তো যেতে হবে, এইটা যে আমাদের সমাজের নিয়ম। ভাইয়া, আর শোন, কালকে সকালে আমার বান্ধবী শিখা তার শ্বশুরবাড়ি সবাইকে নিয়ে এখানে আসবে। তাই? তাহলে তো ভালোই হবে। এইভাবে অনেক কথা বলে দুজনে। এদিকে রাসেল কফির মগ হাতে নিয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে পরিবারের সবার ছবি দেখছে আর চোখের জল ফেলছে। সবুজ আর কথা না বাড়িয়ে খাবার রেখে তার রুমে চলে যায়। এদিকে রাসেলের বাবা মিস্টার রায়হান চৌধুরী সোফায় বসে বসে কফি খাচ্ছে আর খবরের কাগজ পড়ছে। একটি লাইনে তার চোখ আটকে যায়। এদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে টপ পজিশনে আছেন মিস্টার আরকে। এই আরকেটা আবার কে? আগে তো কখনো নাম শুনি নাই। তুমি কি নিয়ে চিন্তা করতেছো শুনি? আর বলো না, এই খবরের কাগজে লেগেছে এক দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে টপ পজিশনে আছে মিস্টার আরকে। যেখানে আমি সবসময় টপ থাকতাম, সেটা নিয়েই ভাবতেছি। ও, এই ব্যাপার। তারপর তারা দুজনে কথা বলে। এদিকে শিখা সবকিছু গুছিয়ে নেয়। সকালে বের হবে বলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে নামাজ পড়ে সবার নাস্তা তৈরি করে খাবার টেবিলে পরিবেশন করে। একে একে সবাই চলে আসে, নাস্তা করে নেয়। তারপর সবাই রেডি হয়ে গাড়ি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আজকে শিখাকে একদম পরি লাগছে। গোলাপি রঙের একটা শাড়ি পরেছে, সাথে ম্যাচিং জুয়েলারি, চোখে হালকা করে কাজল দিয়েছে, আরো আছে একটা কপালে ছোট্ট করে টিপ। তাতে যেন তার সৌন্দর্য আর কয়েকগুণ বেড়ে গিয়েছে। এখন কোন কবি শিখাকে দেখলে এখানে কবি নীরব হয়ে যেত। আজ কত ছেলের ক্রাশ হবে কে জানে। তখনই জুই বলে ওঠে, ভাবি, তোমাকে অনেক সুন্দর লাগছে। তখন জুইয়ের কথা শুনে শিখা একটু চুপ থেকে যা বলে। তখনই জুইয়ের কথা শুনে শিখা একটু চুপ করে থেকে বলে, এই সৌন্দর্য দিয়ে আর কি হবে বলো, যদি তোমার ভাইকেই না পাই জীবনে। আমার না খুব করে ইচ্ছে করে ওকে জড়িয়ে ধরে সরি বলি, আমার ভালোবাসা দিয়ে সারা জীবন বুকের মাঝে আগলে রাখি। শিখার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়েছে। আসলে রাসেলের জন্য খুব কষ্ট হচ্ছে তার।
আগে থেকে অনেক শুকিয়ে গিয়েছে। কেঁদে কেঁদে চোখের নিচে কালো দাগ স্পষ্ট বোঝাই যাচ্ছে। ভাবি, তোমার কষ্টটা আমি বুঝি। হাজার হলেও আমি তো একটা মেয়ে। তুমি আল্লাহর উপর ভরসা রাখো, তিনি সবকিছু ঠিক করে দিবেন। সেই আশাতেই আজও বেঁচে আছে। আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে এই কষ্টের বোঝাটাকে কমাতে কবেই আমার শরীর থেকে রুহটাকে মুক্তি করে দিতাম। ভাবি, খবরদার, এই কথা আর মুখেও আনবে না, তাহলে আমার থেকে ভয়ঙ্কর আর কেউ হবে না। আপনারা ভাবছেন শ্বশুর শাশুড়ির সামনে এত কথা কি করে বলছে, তাহলে আপনারা, কারণ শিখার জুই একটা গাড়িতে আর রাসেলের আব্বু আম্মু অন্য একটা গাড়িতে যাচ্ছে। গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করাও। একটু পরে আজিজ একটা ভালো রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় করায় আর সেখানে নেমে ভিতরে গিয়ে বসে। শিখা মামনি, কি খাবার অর্ডার করো? না আব্বু, আজকে আমার শাশুড়ি আম্মা যেন অর্ডার করবে। তারপর কথা না বলে রাসেলের আম্মু সবার জন্য খাবার অর্ডার করে। আপনারা আবার ভাবেন না যে ড্রাইভারদের জন্য আলাদা খাবার অর্ডার করেছে। আরে না, তাদের জন্য একই খাবার। আর এরা এমন ধরনের মানুষ না, ধনী গরিব ভেদাভেদ মনে করে না। খাবার খাওয়া শেষে শিখা উঠে যাবে তখনই সামনে দেখে তার বান্ধবী অনামিকাকে একটা হুইল চেয়ারে করে অনামিকার বাবা আবির চৌধুরী রেস্টুরেন্টের দিকে নিয়ে আসছে। তাই শিখা তাদের কাছে যায়। আঙ্কেল, আপনারা এখানে কেন? কারো ডাক শুনে সামনে তাকিয়ে দেখে শিখা। অনামিকা, কেমন আছিস? অনামিকা কথা বলতে না পারলেও সবকিছু নীরবে শুনে শুনে চোখে জল ফেলে। অনামিকা হাতের ইশারায় বুঝিয়ে দিচ্ছে, আমি কেমন আছি সেটা তো নিজের চোখেই দেখতে পারতেছিস, তবু আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আমরা নীলার বাসায় যাচ্ছি, তুই কি যাবি? চোখে জল নিয়ে অনামিকা এবার মনে মনে বলল, আমাকেও দাওয়াত করেছে কিন্তু আল্লাহ আমাকে ভাগ্যে এসব রাখেনি। তোরা যা। এদিকে রাসেলের পরিবারের সবাই এসে দাঁড়িয়ে আছে, সবকিছু দেখছে। তখনই অনামিকার হাতের ইশারায় তার বাবা মাকে একটা কাগজ বের করে পেন দিতে বলে, আর আবির সেটা বুঝতে পেরে একটা পেন আর কাগজ বের করে দেয়, আর তাতে অনামিকা যা বলতে চায় সেটা লিখে শিখার হাতে দেয়। কি এটা আর কি লেখা আছে? ইশারায় পড়ে দেখ, থাইলেই বুঝতে পারবি। তখন শিখা কাগজটা পড়তে শুরু করে। শিখা, আমাকে ক্ষমা করে দিস। আমার জন্যই সেদিন তুই রাসেলের মতো ভালো মানুষের সাথে অমন করেছিলি। আমি যে পাপ করেছিলাম, আল্লাহ তার শাস্তি আমাকে দিয়েছে। আমরা যেই সেই দিন আদালতে অমন মিথ্যা কথা না বলে সত্যি বলতাম, তাহলে হয়তো আজ রাসেল ভাইয়া তোর সাথেই থাকতো। আমাকে পারলে মন থেকে ক্ষমা করে দিস। কি বলবো তোকে সেটা আমার জানা নেই, তবে আমিও যে কম দোষী না। আজ আমার একটা ভুলের জন্য এইসব হয়েছে। এইভাবে অনেকটা সময় কথা বলে সবাই আবার যাত্রা শুরু করে। দীর্ঘক্ষণ পরে নীলার বাসার সামনে এসে পৌঁছে যায়। নীলা দাঁড়িয়ে আছে তার একমাত্র বান্ধবীর জন্য। শিখা গাড়ি থেকে নামলেই নীলা দৌড়ে এসে জড়িয়ে ধরে। কেমন আছিস? আর শরীরের কি অবস্থা করেছিস? ভালো আছি। কেমন আছিস? আর আমি কেন এমন সেটা তো তোর অজানা নয়। এভাবে সবার সাথে কথা বলে বাড়ির ভিতরে চলে আসে। নীলা বাসায় নেই। রাসেল বলার পরে কি যেন একটা কাজে বাইরে গিয়েছে। আঙ্কেল আন্টি, আপনারা যান, ওই রুমে কি রেস্ট নিন। মামনি বলে রাসেলের আব্বাম্মু সেই রুমটাতে চলে যায়। এখানে শিখার জুই আছে। আচ্ছা নীলা, নীল ভাইয়া কি দেখছি না যে? ভাইয়া যেন একটা আর্জেন্ট কাজে গেছে, ভাইয়ার বন্ধুর বলার পরে একটু পরেই চলে আসবে। ও আচ্ছা, তা তোর ভাইয়ের সেই বন্ধুটা কোথায় দেখছি না যে? আসলে নীলা শিখার সাথে এইসব নিয়ে আগে আলোচনা করেছিল। রাসেল ভাইয়া তো গতকাল লন্ডনে চলে গেছে একটা জরুরি কাজে, 3 মাস পরে আসবে। রাসেল নামটা শুনে শিখার কলিজাটা নড়ে ওঠে। রাসেল অনেকটাই অবাক হয়ে, আরে বোকা, এই ভাইয়াটার নামও রাসেল। বিএনসি ইঞ্জিনিয়ার, পানি উন্নয়ন বোর্ডে জব করে। শিখা দেখলো এটা তো রাসেল হবে না, কারণ রাসেল তার বিএসসি শেষ করেনি। ও আচ্ছা, এখন চলো সবাই ফ্রেশ হয়ে নেই। তারপর তারা সবাই একসঙ্গে ফ্রেশ হয়ে নেয়। একটু পরে নীল বাসায় চলে এসে দেখে সোফায় একটা হিজাব পরা মেয়ে বসে আছে। চোখ দুটো শুধু দেখা যাচ্ছে, যে চোখের মায়া নীল পড়ে যায়। নীলা, ওই নীলা, কোথায় তুই? এই দেখ তোর জন্য কত কি এনেছি। তখন নীলা শিখা দৌড়ে নিচে চলে আসে। সিঁড়ি দিয়ে নামতে নামতে, কি হয়েছে? এই নে তোর সব জিনিস। তখন শিখা বলে, নীল ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর কখন এসেছো তোমরা?
আমরা অনেক আগে এসেছি, কিন্তু আপনারই বাসায় ছিলেন না। আসলে একটা কাজ থাকায় সেখানে চলে যেতেছিল। আচ্ছা, ওই মেয়েটাকে? জুইকে উদ্দেশ্য করে বলে, আর এত সময় ধরে জুই এদের কথা শুনছিল। ভাইয়া, এ হলো জাকিয়া ইয়াসমিন জুহি। সবাই জুহি বলেই ডাকে। আর সব থেকে বড় কথা হলো, জুহি হলো শিখার একমাত্র ননদ। মাদ্রাসাতে পড়তো, পাকিস্তান, তাই কখনো দেখতে পারিসনি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? নিজের মুখে কোনো কথা নেই, শুধু মুগ্ধ হয়ে জুইয়ের দিকে তাকিয়ে দেখছে আর কথা শুনছে। জুই তো লজ্জায় শেষ, তাই নীলা বলে, ভাইয়া, এই ভাইয়া, তোর আবার কি হলো? জুহি কিছু বলছে, শুনতে পাসনি? ও হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। এদিকে রাসেল অফিসে বসে একটা কাজ করছিল, তখনই পিছন থেকে একজন বলে ওঠে, আরে না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। কোনো সমস্যা হলে আপনাকে জানাবো। ধন্যবাদ আপনাকে। বলে আবার গভীর মনোযোগ দিয়ে কাজ করতে লাগলো। কাজ করতে করতে যখন সন্ধ্যা হয়ে গিয়েছে, সেদিকে কোনো খেয়াল রাখেনি রাসেল। সবুজের কথায় রাসেলের কাজের থেকে ধ্যান সরে। ও হ্যাঁ, আমার তো মনেই নেই যে আমি অফিসে কাজ করতেছি। আর চলো, মনে হয় অনেক দেরি হয়ে গেছে। তারপর দুইজনে হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়। এইভাবে দেখতে দেখতে দিনটি পেরিয়ে যায়। সকালে শিখা হাঁটতে হাঁটতে রাসেলের রুমে চলে আসে। রুমের দিকে তাকিয়ে ভিতরে দেখার লোভ সামলাতে পারে না, তাই ভিতরে প্রবেশ করতে যাবে অমনি খবরদার, ওই রুমে যাবি না। শিখা চমকে ওঠে। আচমকা এইভাবে পিছন থেকে ডাকার কারণে। কেন ভাইয়া? আর রুমটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছিল, তাই একটু ভেতরে দেখতে চাইছিলাম। সরি, আসলে রুমটা আমার বন্ধু রাসেলের, আর ওই রুমের কারো যাওয়া মানায় না। আচ্ছা ঠিক আছে। কি আমার রুম রে, তাই সেখানে যাওয়া আবার মানা? যাবই না। শিখা, তোমার ননদের কি বিয়ে হয়েছে? একটু লজ্জা মুখ করে। বাহ, ছেলেরাও লজ্জা পায়। না ভাইয়া, জুয়ের এখনো বিয়ে হয়নি। কেন ভাইয়া? যদিও শিখা ধরতে পেরেছে জুইকে নীল পছন্দ করতে শুরু করেছে। মেয়ে মানুষের চোখ বলে কথা। আরে এমনি। আচ্ছা, তুমি ঘুরে দেখো, আমি যাই, কিন্তু ওই রুমে আর যাইও না। আচ্ছা ভাইয়া, আপনার কথা মনে থাকবে। নীল কথাগুলো বলেই চলে আসে। নীল যখন যাচ্ছিল তখনই জুই ওর রুম থেকে বের হতে গিয়েছে। অমনি একটা ধাক্কা লেগে দুজনে পড়ে যায়। নীল জুইয়ের উপর শুয়ে থেকে শুধু ওই মায়াভরা চেহারাটাই দেখছে। ওইদিকে জুই তো লজ্জায় লাল হয়ে যাচ্ছে। বুঝতে পেরে নীল তাড়াহুড়ো করে উঠে পড়ে। সরি, আমি আসলে খেয়াল করিনি তো, তাই এই ঘটনা ঘটেছে। প্লিজ কিছু মনে করবেন না। নীল ছেলে হয়ে যে লজ্জা পেয়েছে, তাহলে ভাবেন জুই মেয়ে হয়ে কতটা লজ্জা পেয়েছে। না ভাইয়া, সরি বলতে হবে না, ঠিক আছে। আসলে আমারও দেখে চলা উচিত ছিল। এদিকে এই রোমান্টিক দৃশ্য দেখে শিখা মুগ্ধ হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে আর ভাবছে, যা বাবা, রোমান্টিক মুডটাই শেষ হয়ে গেল। তবে দুইজনকে হ্যাপি মানাবে। বাবা মা আর নীলাকে বলি ওদের একটা ব্যবস্থা করতেই হবে, কিন্তু কিভাবে করব? কিরে শিখা, এরকম একলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এমন চিন্তা করছিস শুনি? শিখা চমকে ওঠে আচমকা একটা হাওয়ায়। আরে কিছু না। আচ্ছা নীলা, তুই কি দেখেছিস নীল ভাইয়া আর আমাদের জুইকে কিন্তু হ্যাপি মানাবে? শিখার কথা শুনে নীল অনেকটাই অবাক হয়। কেননা নীল এই কথাটা শিখাকে বলতে যাচ্ছে বেশ কিছু সময় ধরে, কিন্তু বলার সাহসই পাচ্ছে না। অনেক মানাবে। আমি তোকেই এই কথাটা বলতে চেয়েছিলাম। আচ্ছা, এদের বিয়ে দিয়ে দিলে কেমন হয়? খুব ভালো হয়, কিন্তু তোর ননদ শ্বশুরবাড়ি এই বিষয় মানবে তো? আমার বিশ্বাস আছে তারা মানবে। আর নীল ভাইয়া ছেলে হিসাবে অনেক ভালো। সেটা ঠিক আছে, কিন্তু রাসেল ভাইয়া ছাড়া তো ভাইয়া তো কোনো কথা বলবে না। কি রে নীলা, সব জায়গায় শুধু রাসেল রাসেল। ও কি তোদের গার্ডিয়ান নাকি? তার থেকেও বড় কিছু বলতে পারিস। ভাইয়া বলেছে রাসেল ভাইয়া মানুষটা খুব ভালো, তবে নিজের চোখে দেখার ভাগ্য এখনো হয়নি আমার। ও আচ্ছা। তারপর সবাই নিচে চলে যায়। আজকে বাড়িটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বোনের জন্মদিন বলে কথা, তার উপরে রাসেলের অর্ডার, আনন্দে যেন কমতি না হয়। ধীরে ধীরে বিকেলের দিকে মেহমানরা আসতে শুরু করে। নীল ব্যস্ত সবাইকে মেহমানদারি করার জন্য। কাজ করার সময় হঠাৎ নীলের চোখ আটকে যায় সিঁড়িতে। সিঁড়ি দিয়ে নামছিল শিখা, নীল আর জুই। সবগুলোরই পরীর মতো লাগছিল। নীলের চোখে তো জুইকে জান্নাতের পরীর মতো মনে হচ্ছে। কালো বোরকা, হাতে মোজা, পায়ে মোজা, এক কথায় অসম্ভব সুন্দর লাগছে। নীল এক ধ্যানে জুইয়ের দিকে তাকিয়ে আছে। নীলার যে ওকে ডাকছে সেদিকে কোনো খেয়াল নেই।
ভাইয়া কি ব্যাপার? ওইদিকে কি দেখছিস? হুম, কই কিছু না তো। আমি মনে হয় কিছুই বুঝি না, তাই না? জুহির দিকে তাকিয়ে আছিস, কি ব্যাপার ভাইয়া? কুছ হতা হ্যাঁ? চুপ কর, তুই খুব বুঝেছিস তাই না? আমি ওকে কেন দেখবো? ভাইয়া তুই যতই বাহানা করিস না কেন, আমি কিন্তু বুঝি। তুই যদি চাস তবে জুহিকে বলে দেখতে পারি। সত্যি দেখবি তো? আমার ভাইয়ের জন্য এটুকু করতেই হবে, তাই না? থাক, আমি দেখছি। নীলা আর শিখাদের কাছে চলে যায়। কে রে, নীল ভাইয়ের সাথে কি বললি? কি আর বলবো, আমার ভাই তো তোর ননদের প্রেমে পাগল হয়ে আছে। সত্যি বলছিস নাকি? অনেকটাই খুশি হয়ে। এখন যদি জুহি রাজি হয় তাহলেই হয়, না হলে তো ভাই আমার শেষ। আরে আমার ননদ তো দেখি রাজি, তুই দেখিস। আচ্ছা চল আগে কেকটা কেটে নেই, সবাই অপেক্ষা করতেছে। চল। নীলা আবার শিখাদের কাছে চলে যায়। তারপর সবাই কেক কাটার জন্য গেল। নীলা কেক কেটে সবাইকে খাইয়ে দিল। দেখতে দেখতে জন্মদিনের অনুষ্ঠান শেষ হয়ে যায়। রাতে শিখা ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আনমনে কিছু একটা ভেবে চলেছে। এদিকে রাসেল বেলকনিতে দাঁড়িয়ে তার সাথে ঘটে যাওয়া সবকিছু চিন্তা করছে। শিখা, আজ তোমার জন্য আমার পরিবারের কাছে ধর্ষক সবাই অবহেলা করে, শুধু তোমার জন্য। কি দোষ ছিল আমার? আমি কখনো তোমাকে ছাড়বো না। আমাকে যে অপবাদ দিছো তার জন্য তোমাকে 1000 গুণ বেশি কষ্ট পেতে হবে। তৈরি থাকো। এসব ভাবছে আর এক হাত দিয়ে চোখের জল মুছছে। সবুজ চলে যায় খাবার রেডি করতে। একটু পরে রাসেল এসে খাবার খেয়ে তার রুমে চলে আসে। শুয়ে থেকে ভাবছে, এই রে, নীলাকে তো তার জন্মদিনে উইশ করা হয়নি। না, এখন নীলকে ফোন করে বলতেই হবে, যেই ভাবা সেই কাজ। রাসেল নীলের নম্বরে কল দেয়। ক্রিং ক্রিং করে কল হচ্ছে, কিন্তু কেউ ফোন তুলছে না। এবার কল কেটে যায়, আবার দিতে রিসিভ করেন। নীল, কেমন আছিস? আমাকে আপনার কোন দিক থেকে ছেলে মানে নীল মনে হয়? কি ব্যাপার, নীলের কণ্ঠ মেয়ে মেয়ে হয়ে গেল কেন? মনে মনে, এই কে আপনি? আমি নীলের বোন। ও, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। দোয়া করি আপনার আগামী দিনের পথ চলা শুভ হোক। আর সরি দেরিতে উইশ করার জন্য, আসলে আমার একটু খেয়াল ছিল না। এই মেয়ে কি করে আমার মনের কথা বুঝতে পারলো যে আমি কিছু বলেছি? আচ্ছা, আমি যে কিছু বলছি আপনি বুঝতে পারলেন কি করে? এমনি বোঝা যায় মিস্টার। আচ্ছা, কি করেন? কিছু না, শুয়ে আছি। আপনি কি করেন শুনি? আমিও কিছু করি না, তবে বসে বসে কিছু একটা ভাবছি। এভাবে তাদের মাঝে আরো বেশ কিছু সময় কথা হয়। তারপর রাসেল কল কেটে দেয়। এদিকে শিখা ছাদে দাঁড়িয়ে থাকতে না পেরে ধীরে ধীরে নিচে নেমে আসে। আচ্ছা জুই, তুমি কি কাউকে ভালোবাসো? শিখা নীলার দিকে তাকিয়ে জুইকে উপরের উক্তিটা বলল। হ্যাঁ বলেন ম্যাডাম, আপনি কি কাউকে ভালোবাসেন? জুই কিছুই বলল না। ভালোবাসার কথা শুনে যেন লজ্জায় লাল হয়ে গিয়েছে। আরে এত লজ্জার কি আছে? আমরা তো আমরাই, তাই না? ভাবি, তুমি জানো না বিয়ের আগে প্রেম ভালোবাসা হারাম? তাহলে আমি জেনে শুনে এই পাপের দিকে নিজেকে ঠেলে দিই কি করে বলো? হারাম, তবে আমার মনটা সেটা মানতে চাইছে না। তবুও কাউকে না কাউকে মনের ঘুরে ঠিকই জায়গা দিয়ে বসে। সেটা ঠিক বলেছ, মনটা বড়ই অদ্ভুত। নিজের খেয়ে নিজের পরে অন্যের জন্য বাসা বাঁধে। আমিও তো কাউকে মনে মনে পছন্দ করি, কিন্তু বিয়ের আগে আমি এসবে জড়াতে চাই না। তোমাদের পছন্দের ছেলেকেই আমি আমার গলার মালা করে নিব। সত্যি? আচ্ছা, তোমার মনে মনে পছন্দের মানুষটা কি আমাদের নীল ভাইয়া নাকি? এটা শুনে জুই তো লজ্জায় ফর্সা মানুষের গাল যে লাল হয়ে ফুটে আছে। হ্যাঁ আপু, বলো, তুমি কি আমার ভাইকে পছন্দ করো? জানি না কেন জানি তাকে আমার খুব ভালো লাগে। তবে তোমাদের পছন্দ না হলে আমারও পছন্দ না, বলে দিলাম। কথাটা বলে জুই এক দৌড়ে ওয়াশরুমে চলে যায়। পাগলি একটা, আমাদের কাছে বলতেও শরম করে। দোস্ত, মিয়া বিবি রাজি তো আব ক্যা করেগা কাজী। এখন শুধু আন্টি আঙ্কেল রাজি হলেই হয়। তখনই পিছন থেকে বলে ওঠে, আমরাও রাজি। রাসেলের আম্মুর গলা শুনে শিখা আর নীলা রীতিমতো চমকে ওঠে। আসলে রাসেলের আম্মু আর আব্বু নীলার রুমের পাশ দিয়ে যাওয়ার সময় ওদের কথাগুলো শুনতে পায়। সত্যি আম্মু, তোমরা রাজি? আরে মা, আমরা এই কথাটা তোকে বলতে চাইছিলাম। আর নীল ছেলেটা অনেক ভালো, আর আমার অনেক পছন্দ। আমারও অনেক পছন্দ। আমার মেয়েকে নীল খুব সুখে রাখতে পারবে। আন্টি এই নিন, মিষ্টি মুখ করেন। আমি আমার ভাবি পাইলাম তার জন্য। সবাই হাসিতে মাতো আর এই মেয়েটির কাণ্ড দেখে।
তারপর কথা বলে সবাই চলে যায় ঘুমাতে। সকালবেলা নাস্তার টেবিলে নীল বাবা, আমরা আসার পর তো তোমার তেমন কথা হয়নি, তবে তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলবো। হ্যাঁ আঙ্কেল বলেন, এ তো অনুমতি নেওয়ার কি আছে, আপনি আমার পিতার মতোই তাই না? সেটা ঠিক বলেছো। তাহলে বলেই ফেলি, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমার আর আমার মেয়ের বিয়ে দেব। এই কথা শুনে জুই তো দৌড়ে রুমে চলে গেল, আর নীলার দিকে তাকিয়ে আছে নীল। ইশারায় বলছে, আঙ্কেল কি বলছেন এসব? ঠিকই বলছে ভাইয়া, রাজি হয়ে যা, এখন ন্যাকামি না করে। নীলা দেখলো না সুযোগ এসেছে, হাত ছাড়া করা যাবে না, পরে যদি আবার পাখি অন্য খাঁচায় বন্দী হয়। দেখেন, আমার আপন বলতেই এক বোনই, ও যখন আপনার মেয়েকে পছন্দ করেছে আর আপনারাও আমাকে পছন্দ করেছেন, তাতে আমার কোনো আপত্তি নেই। তাহলে শুভ কাজের দেরি কিসের? আজকে তাহলে কাজটা সেরে ফেলি। না, আমার বন্ধুকে স্যার আমি কিছুতেই বিয়ে করব না। তোমার বন্ধুকে তো দেখছি না, সে কোথায়? আন্টি ভাইয়া লন্ডনে গেছে অফিসের কাজে, 3 মাস থাকবে। ও আচ্ছা, তুমি যখন তাকে ছাড়া বিয়ে করবেই না, তাহলে কাবিনটা করে রাখলেই কি মন্দ তাই না? নীল কিছু বলতে যাবে, তখনই নীলের ফোনে রাসেলের কল আসে। 1 মিনিট প্লিজ, আমার বন্ধু কল করেছে। হ্যাঁ বন্ধু, তারপর বল কেমন আছিস? হ্যাঁ আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি দোস্ত, তোর ভাবি ঠিক করেছি। কি বলছিস তুই? ভাবি ঠিক করেছিস? নিশ্চয়ই আমার ভাবি অনেক সুন্দরী, তাই না? দূর বেটা, সুন্দরী কি, পরি বল পরি। ওরে বাবা, তাই নাকি? তবে একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা বল? তারা সবাই বলতেছে এখনই বিয়ে করে নিতে, কিন্তু তোকে ছাড়া তো আমি বিয়ে করব না। আরে বেটা, আমি তো আসবই, তখন ভাবিকে দেখব, এখন তুই বিয়ে করে নে। না না না, তোকে ছাড়া বিয়ে করব না ব্যাস। আচ্ছা তাহলে বিয়ের কাবিনটা করে রাখ, যেন পাখি তোর নামে জব করে। এইটা মন্দ বলিস না, এটা করা যায়। আর তুই আসলেই ধুমধাম করে বউ আনবো, কি বলিস? দোস্ত সেটাই কর। আচ্ছা দোস্ত, আমি এখন রাখছি, পরে কথা হবে, খোদা হাফেজ। তারপর কল কেটে দিয়ে সবার সাথে কথাগুলো শেয়ার করার সিদ্ধান্ত নেয়, আজকে বিয়ের কাবিনটা করে ফেলবে। সবাই রাজি হয়। বিকালে নীল আর জুয়ের বিয়ের কাবিনটা হয়। যদিও জুই তার ভাই ছাড়া বিয়ে করতে রাজি ছিল না, পরে শিখার জোরাজুরিতে রাজি হয়েছে। এভাবে কেটে যায় 3 মাস। রাসেল এয়ারপোর্টে এসে বিমানে বসে থাকে। একটু পরে বিমান বাংলাদেশের উদ্দেশ্যে উড়াল দিল। অনেক সময় জার্নি করার পরে বিমান বাংলাদেশের মাটিতে অবতরণ করে। ফুল নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। সবার আগে নীল দৌড়ে গিয়ে রাসেলকে জড়িয়ে ধরে। বন্ধু কেমন আছিস? তোকে ছাড়া কি ভালো থাকতে পারি বল? তুই তো আমার বেঁচে থাকার একমাত্র উৎস। তারপর সবার থেকে ফুল নিয়ে সবার সাথে গোসল বিনিময় করে বাসায় চলে আসে। দোস্ত, তোর হাতে আর শরবত খাই না কত দিন হলো, তোর কি মনে নেই? আরে ওটা মনে আছে, কিন্তু আজকে আমি বানাবো না। তাহলে আমি কি বানাবো নাকি? আরে না, আমার আদরের বোন তোকে শরবত বানিয়ে খাওয়াবে। নীলা, এই নীলা, আমার বন্ধুর জন্য তোর হাতের স্পেশাল শরবত বানিয়ে নিয়ে আয়। আনতাছি ভাইয়া। রাসেল আর নীল সোফায় বসে কথা বলছে। কিছু সময় পরে নীলা ট্রেতে করে শরবত নিয়ে তাদের সামনে আসে। ভাইয়া এই নিন আপনার জন্য স্পেশাল শট। যখনই রাসেল নীলার দিকে তাকালো, তখন নীলার কথা বলার ভাষাটাই যেন কোথায় উধাও হয়ে গেল। রাসেল তো অবাক হয়ে একদিনে তাকিয়ে আছে নীলার দিকে, নীলাও তাকিয়ে আছে রাসেলের দিকে। দুজনে যেন অবাক। শেষ পর্যায়ে রাসেল কিভাবে আসলো? তাহলে ভাইয়ার বন্ধু কি এই রাসেলই? নীলা কি তাহলে নীলের বোন? এখন নীলা যদি নীলের সবটা খুলে বলে তাহলে কি হবে? রাসেল শরবতের গ্লাস যখন নিচ্ছে না, নীলার দিকে তাকিয়ে আছে, তাই দেখে নীল বলে ওঠে, এই রাসেল, তুই নীলার দিকে এইভাবে অবাক হয়ে তাকিয়ে আছিস কেন? রাসেল তখন কথা ঘুমানোর জন্য বলে, আরে তেমন কিছুই না, আসলে তোর বোনকে আগে দেখিনি তো তাই দেখছিলাম, তোর মতোই চেহারা হয়েছে। ও এই ব্যাপার, আর বলিস না, সবাই বলে আমরা দুজনে নাকি একই কাহিনী দেখতে। এদিকে নীলা রাসেলের কথা ভাবতেছে, রাসেল মিথ্যা কেন বলল? ও তো আমাকে চেনেই। আর তার থেকে বড় কথা হলো, ওর জীবন নষ্ট করার জন্য আমিও তো দায়ী। তাহলে আমাকে না চেনার ভান কেন করলো? নাকি ও চায় না ওর কথা কেউ জানুক? এই নীলা, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? রাসেলকে শরবতের গ্লাসটা দিয়ে জলদি। নীলের কথা শুনে নীলার ধ্যান ভাঙে। নীলা গ্লাসটা রাসেলের হাতে দিয়েই উপরে চলে যায়। আচ্ছা বন্ধু, নীলা তো তোর বোন, কিন্তু আমি আগে কখনো দেখতে পারলাম না কেন? আরে তুই দেখবি কেমনে,
আমি তো দেখতে পারতাম না, কারণ ও অনেক দিন পরে আসতো। আর তুই থাকার পর নীলা এইখানে আসে নাই। সেটাই হবে হয়তো, আসে নাই, ভালো হয়েছে। আর তুই যদি জানতি এই নীলাও আমার জীবন নষ্টের সাথে জড়িয়েছিল। এইভাবে দুজনের ভিতরে অনেক কথা হয়। তারপর রাসেল উপরে চলে আসে আর নীল বাজারে চলে যায়। রাসেল যখনই নীলা রুম পার হতে যাবে তখন নীলা রাসেলের হাত ধরে টেনে রুমে নিয়ে যায়। রাসেল অনেকটাই অবাক হয়ে যায়। এই, তুমি ভাইয়াকে মিথ্যে কেন বললে যে আমাকে আজকেই প্রথম দেখলে? শোনেন, আপনার ভাগ্য ভালো যে আপনার ভাই জানে না আপনি সেই নীলা যে আমার জীবন নষ্টের সাথে জড়িত। আপনার সাহস কি করে হয় আমার হাত স্পর্শ করার? শোনো, আমি সেদিন ইচ্ছে করে এমনটা করিনি। আমি পরিস্থিতির শিকার হয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ক্ষমা? তাও আবার আপনাদের? শোনেন একটা কথা, আমি আপনাকে চিনি বা আপনি আমাকে চেনেন, সেই কথা কেউ যেন না জানে। ঠিক আছে, বলবো না, কিন্তু আমার সাথে এমন ব্যবহার কেন করছো? চুপ, একটা কথাও বলবেন না। আশা করি আমার সামনে এমন বিহেভ করবেন না। রাসেল চল, নিচে খেয়ে নিবি, সবকিছু রেডি করা আছে। রাসেল চল, আমার খুব ক্ষুধা লেগেছে। তারপর দুই বন্ধু নিচে নেমে টেবিলে বসে খাবার খাওয়া শুরু করে। নীলাও আছে কিন্তু কোনো কথাই বলছে না। নীল, ভাবিকে কিন্তু এখনো দেখালি না। ও, আপনারা তো জানি না যে রাসেল এখনো বউ দেখেনি। দেখিস, ফুরিয়ে তো আর যাবে না, কিন্তু তোমার কপালে আমার বউয়ের মুখ দেখা হবে না মনে হয়। কেন? কারণ তোর ভাবি মাদ্রাসাতে পড়েছে, পর্দা করে চলে। ও, তাহলে ঠিক আছে। আমার বোনটাও মাদ্রাসায় পড়ে, কত দিন হলো ওকে দেখি না। যদি জানতে ভাবি তোমার আপন ছোট বোন, তাহলে আর বলতো না যে ভাবি কেমন দেখতে। এইভাবে দেখতে দেখতে পার হয়ে যায় 1 বছর। এর মাঝে নীলার বিয়ে হয়ে গিয়েছে। কষ্টের বিষয়, নীলার বিয়ের সময় রাসেল বাড়িতে ছিল না, একটা কাজে বাইরে গিয়েছিল। আফসোস, এই অনুষ্ঠানের সময় করে কাজবাজ করতে হয় নাকি বুঝি না। রাসেল অফিসে বসে কাজ করছে, নীল গিয়েছে তার শ্বশুর বাড়িতে একটা দরকারে, সেইটা রাসেলকে জানায়নি। ধন্যবাদ চাচা তোমাকে, আমার জন্য না বলার পরেও চা আনার জন্য। হয়তো এই চাটা আমার অনেক উপকার করবে এখন। রাসেল অনেক সময় অফিস করে একটু নিজের অফিসে চলে যায় কাজ দেখার জন্য। বলতে গেলে রাসেল এখন অনেক বড় লোক। ধরা যায় ওর বাবার থেকে ওর লেভেল উপরে উঠে গিয়েছে। চট্টগ্রামে বাড়ি গাড়ি মিল কারখানা কোনো কিছুর কমতি নেই ওর। আবার ঢাকাতেও আছে। রাস্তায় বের হলে আবার চোখের সামনে ভাসে আরকে কোম্পানির লোগো। আছে বিভিন্ন মডেলের গাড়ি। রাসেল অফিসের সামনে এসে গাড়ি থামিয়ে ভিতরে প্রবেশ করে সবকিছু দেখে আবার আরেকটা অফিসে চলে যায়। এইভাবে সবগুলো অফিস দেখে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে বাবা আমাকে এত আর্জেন্ট খবর দিয়েছেন, কি কারণে এখনো বললেন না? উপরের কথাটা নীল সবার সাথে খাবার সময় তার শ্বশুরকে জিজ্ঞেস করলো। একটু চুপ থেকে মিস্টার রায়হান চৌধুরী জবাব দেয়, দেখো বাবা, অনেকদিন তো হলো জুই আমাদের বাড়িতে আসে। এখন লোক খারাপ বলেছে বিয়ে হয়েছে, তাহলে মেয়ে বাপের বাড়ি থাকবে কেন? ও, এই ব্যাপার। এটা কোনো সমস্যা না, সামনের সপ্তাহে আমি জুইকে আমার বাড়িতে নিয়ে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তাহলে বিয়ের জন্য প্রস্তুতি নেই। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, অনেক ধুমধাম করে মেয়ের বিয়ে দিতে পারি। ভাইয়া, আপনার বন্ধুকে সাথে নিয়ে আসতেই পারতেন, আমরা এখনো তাকে দেখতে পারলাম না। তাকে খুব দেখার ইচ্ছা আমাদের। ভাবি, আমাদের নাকি শুধু আমার বন্ধুটাকে দেখার শখ? হয়ে গেছে আপনার বন্ধুকে আমার দেখার। বলে শিখা উপরে রুমে চলে যায়। আসলে উপরে যতই হাসি খুশি থাকে না কেন সবাইকে দেখানোর জন্য, কিন্তু ভেতরটা সব সময় রাসেলের জন্য কাঁদে, কাউকে দেখাতে পারে না তার হৃদয়ে জমানো কষ্টগুলো। রাসেল, তুমি কেন ফিরে আসো না? একবার এসে দেখে যাও আমি একটুও ভালো নেই। তোমার উপরে নেশার বসে প্রতিশোধ নিতে গিয়ে আজ নিজেই তোমার থেকে বেশি শাস্তি পাচ্ছি। এদিকে রাসেল বসে বসে টিভি দেখছিল। তখনই রাসেলের ফোনটা একটি মেল আসে। রাসেল মেলটা ওপেন করতে দেখতে পায় তাকে বদলি করা হয়েছে, কিন্তু কোথায় সেটা লেখা আছে শুধু ঢাকা, কালকে যেতে হবে। কি ব্যাপার, আমাকে আবার বদলি করা? কি হলো? আমি এখন ঢাকাতে গেলে এখানে ব্যবসা করব কিভাবে? নানান চিন্তা ভাবনা রাসেলের মাথায় ঘুরপাক খাচ্ছে। অবশেষে রাসেল ডিসিশন নিয়েই নেয় ঢাকাতে যাবে, কারণ সেখানে অনেক হিসাব মিলানো বাকি। রাসেল খেয়ে রুমে এসে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নাস্তা করে অফিসে চলে যায়। সেখান থেকে সবকিছু বুঝে নিয়ে আবার বাসায় চলে আসে। স্যার, ওই সাহেব যেহেতু এখানে আসবে আর এখানে থাকার তেমন ভালো হোটেলও নেই, তাই আমি বলি কি সে আমার বাসাতেই থাকুক যতদিন থাকি। এইভাবে অনেক কথা হয় এদের মাঝে।
তারপর রাসেলের বাবা সেখান থেকে বাড়িতে চলে আসে খুশি মনে। বাড়িতে এসে রাসেলের আম্মু, কি হয়েছে, এইভাবে ডাকো কেন? তোমার ডাক শুনে সবাই চলে এসেছে। আসলে ডাকাডাকি শুনে সবাই সেখানে এসে উপস্থিত। এই যে আমাদের এখানে পানি উন্নয়ন বোর্ডের অফিসার আসবে না, সে আমাদের বাড়িতেই থাকবে। ও আচ্ছা, কিন্তু এতে এভাবে ডাকাডাকির কি আছে? আব্বু, একটা অজানা ছেলেকে বাড়িতে জায়গা দেওয়া কি ঠিক হবে, যেখানে এই বাড়িতে আমি আর জুই থাকি? আমি খোঁজ নিয়ে দেখেছি ছেলেটা নাকি অনেক ভালো, তাই আমি আর মানা করিনি। অনেক কাজে সাহায্যের প্রয়োজন হয়তো। ঠিক আছে। এদিকে রাসেল বসে আছে নীলের অপেক্ষায়। একটু পর নীল বাসায় চলে আসে। দোস্ত, এভাবে বসে আছিস কেন? অফিসে যাস নাই? গেছিলাম, কিন্তু আবার চলে আইছি। কেন চলে আসছিস? কারণ আমাকে বদলি করা হয়েছে, ঢাকাতে আজকে রেখে হবে। কি বলছিস এসব? তুই আজকে চলে যাবি মানে কি? কিছুই করার নাই বন্ধু, অন্যের কাজ করে খেলে এগুলো মানতেই হবে। সেটাও ঠিক কথা, তবে তুই গিয়ে থাকবি কোথায়? সেটা ওখানে গিয়ে জানতে পারবো, কেননা আমাকে এখনো বলাই হয়নি ঢাকা কোন জায়গায় আমাকে বদলি করা হয়েছে। আচ্ছা, যেতেই যখন হবে তখন আর দেরি করে লাভ নেই, তাহলে তাড়াতাড়ি করে যা। রাত হলে আবার ঝামেলা, এমনিতেই শীতের দিন। রে, আমি তো রেডি হয়ে বসে আছি শুধু তোর জন্য। তোকে তো বলাই হয়নি, আমার বিয়ের কিন্তু আগামী সপ্তাহে। তুই কি করবি এইবার? যদি না আসোস, কোনো অজুহাত দেখাস, তাহলে আমি কিছুতেই মানব না। আচ্ছা, কথা দিলাম তোর বিয়েতে আমি থাকবো, সে আমার যত কষ্টই হোক করতে হোক না কেন। তারপর রাসেল নীলের থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর রাসেল শুধু এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ রাসেলের মনে হয় আদনান স্যারের কথা। তার সাথে অনেকদিন কথা হয় না, তাই ফোনটা বের করে ঠাস করে আদনান স্যারকে একটা কল করে। রিং হচ্ছে, প্রথমবারে কল রিসিভ করে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। আর এতদিন পরে আমার কথা মনে পড়লো? স্যার আর বলিয়েন না তো, আমি অনেক বিজি আছি, তাই এখন আপনার সাথে যেন অল টাইম কথা বলতে পারি, তার জন্য ঢাকাতে আমার বদলি হয়েছে। এই কথাটা শুনে মিস্টার আদনান সাহেবের মনে যতটুকু রাগ ছিল, সে রাগটুকু নিমিশে শেষ হয়ে গেল। সত্যি আমি অনেক খুশি। আগে আসো, পরে দেখতেছি। এখন কোথায়? আমি রওনা দিছি, আর 4 ঘন্টার মতো সময় লাগতে পারে। অনেক কথা বলে রাসেল কল কেটে দেয়। দেখতে দেখতে রাসেল ঢাকায় পৌঁছে যায়। এখন একটা অফিসের সামনে এসে গাড়ি থামায়, কেননা এখান থেকে জানতে হবে তাকে কোথায় বদলি করা হয়েছে। তাই রাসেল গাড়ি থেকে নেমে ভিতরে প্রবেশ করে ঝন্টু স্যারের রুমে গিয়ে, আসসালামু আলাইকুম স্যার। জন্টু স্যার কারো কথা শুনে মাথাটা উপরে উঠিয়ে দেখে যাকে বদলি করা হয়েছে সেই ছেলেটা। ঝন্টু স্যার তখন রাসেলকে সবকিছু বুঝিয়ে বলে এবং কোথায় থাকতে হবে সেই ঠিকানা দিয়ে দেয়। কিন্তু ঠিকানা দেখে কেন জানি মনে হচ্ছে এই ঠিকানা ওর অনেক পরিচিত, কিন্তু মনে করতে পারছে না। জন্টু স্যারের থেকে বিদায় নিয়ে রাসেল সেই ঠিকানার দিকে যায়। একটু পরে পৌঁছে যায় রাসেল বাড়ির দিকে। তাকিয়ে অবাক, কেউ না এটা তাদের বাড়ি। রাসেল নানান চিন্তা ভাবনা করে বাড়ি মেন গেট পেরিয়ে দরজার সামনে এসে কলিং বেল দিতেই একজন দরজা খুলে দেয়। আর সেই মানুষটিকে দেখে রাসেল অবাক হয়ে যায়, কেননা সে ছিল সেই মিথ্যাবাদী বেইমানি মেয়েটি শিখা, যার জন্য বিনা অপরাধে জেল কাটতে হয়েছে। শিখাকে দেখে রাসেলের রাগের পরিমাণটা আরো বেড়ে যায়। কিছুতেই নিজের রাগকে কন্ট্রোল করতে পারছে না সে। এখন মনে হচ্ছে শিখাকে চোখ দিয়ে গিলে খাবে, চোখ দিয়ে শুধু আগুন বের হচ্ছে। রাসেলের এমন ডোব দেখে শিখা তো সে শুধু ডোব গিলছে, কোপাকুপি শুরু করে দিয়েছে। চোখের কোণে পানি জমা হয়ে আছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। কেমন আছো? আর এতদিন কোথায় ছিলাম? এমন শুকিয়ে গেছো কেন? রাসেলের ওর সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই, তবুও বলে মনের গহীনে লুকানো রাগ নিয়ে, শাকচন্নি, তোর মতো বসে বসে তোর খাইনি, কাজ করে খেতে হয়েছে। মনে মনে বললাম, আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে বা সময় কোনোটাই আমার নেই। আমার সামনে থেকে সরে গেলে খুশি হব। এমন মেজাজ দেখে তো শিখা কান্নাই করে ফেলে, যার ফলে শিখা মামনিকে এসেছে, আর কান্নাই বা কেন করতেছিস? রাসেলের মায়ের কথা শুনে চমকে ওঠে। এই মেয়েকে এত সম্বন্ধে কথা বলে কথাটা ভেবেই রাসেল চোখে জল চলে আসে। এদিকে কিছু শিখা বলছে না দেখে রাসেলের আম্মু দরজার দিকে চলে আসে, আর এসে অবাক হয়ে যায় রাসেলকে দেখে। খুশিতে চোখ থেকে আষাঢ়ের বৃষ্টি পড়তে শুরু করে। এজন্য কোনো কষ্টের বৃষ্টি না, সুখের বৃষ্টি। কেমন আছিস বাবা? আমাদের ছাড়া থাকতে পারলি এতদিন? কোথায় ছিলে, কি করেছিস? নিজের কোনো যত্ন নিসনি, একদমই কথাগুলো বলে হাঁপিয়ে যায়। আপনারা আমার সাথে এভাবে কথা বলছেন কেন?
আমি আপনাদের পরিচিত কেউ না। আমাকে এখানে থাকার জন্য পাঠানো হয়েছে অফিস থেকে। এটা আপনাদের বাড়ি জানলে আমি মরে গেলেও আসতাম না। আর হ্যাঁ, আপনারা যাকে ভেবে কথা বলার চেষ্টা করছেন সে আজ থেকে কয়েক বছর আগেই মারা গেছে। আপনারা মেরে ফেলেছেন তাকে মিথ্যা অপবাদ দিয়ে। দেখ বাবা, এমন করে বলিস না। আমরা অনেক বড় ভুল করেছি, ক্ষমা করে দে আমাদের। আমরা অনেক জায়গায় খোঁজ করেছি, তোকে কোথাও পাইনি। রাসেল হাসতে থাকে। এজন্য ছাড়কেস চলতেছে এখানে। খোঁজ রেখেছেন, তাও আবার আমার।